আপ, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এবং তোমাদের দয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে নতুন অধ্যায়ে স্বাগতম। বহু যুগ পর গতিবিদ্যা পড়াইতে আসলাম। শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার অবশেষে, যদি এইচএসসি 26-কে পড়ানো হয়েছে, বাট স্টিল সবাইকে গতিবিদ্যার প্রথম ক্লাসে স্বাগতম। আমাদের এইচএসসি 27-এর ফার্স্ট পেপার ব্যাচ ডাইনামোতে আজকে থেকে শুরু হচ্ছে গতিবিদ্যা। এবং যেহেতু চ্যাপ্টারের প্রথম ক্লাস, তো এটা জাতির উদ্দেশ্যে উন্মুক্ত। ক্লাস করেন, শিখেন, ফিজিক্সকে ভালোবাসেন, আমাকে ভালো না বাসলেও চলবে। যাই হোক, সবাইকে ক্লাসে স্বাগতম। আমাকে একটু জানাই দিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। বাট তার আগে আরো বেশি ইম্পর্টেন্ট, তুমি ঠিক আছো কিনা, তোমার জীবন ঠিক কিনা, তোমার সংসার ভালো আছে কিনা, তোমার মন ভালো আছে কিনা। কারণ তোমার সংসার এবং মন যদি ভালো না থাকে তাহলে এই ক্লাস করে কোনো লাভ নেই। তুমি আগে সংসার ঠিক করো, তারপর তুমি ক্লাস করতে আসো। আদার্স ক্লাস করে তুমি কিছু শিখতে পারবা না। ঠিক আছে? ওকে, কি অবস্থা দাদা, কেমন আছেন? বিশ্ব বাস দিবসে আপনাকে স্বাগতম, তোমাকেও স্বাগতম ম্যান। কোনোদিন যদি বাস লাগে বইলো, আই উইল হেল্প। ঠিক আছে? ওকে, ছোট জীবনে ভাইয়া কত ঘন্টা শুধু পড়াতে ব্যয় করলেন? আর বইলো না গো, মনের দুঃখটা মনে তুমিই বুঝলা। ঠিক আছে, আর বেশি দিন না। যাই হোক, তুমি মনের দুঃখটা বুঝতে পারছো। এবং আরেকবার আমার মাথার মধ্যে চিন্তা এনেছো, আসলে ক্ষুদ্র জীবনে কতগুলো ঘন্টা পড়ানোর পিছনে ব্যয় করলাম। এত পড়ায় কি হবে বলো? একদিন তো সবাই মরেই যাবো। সো পড়ারও দরকার নাই, পড়ানোরও দরকার নাই। পড়ালেখা আজকে থেকে বাদ, আজকের ক্লাসটা নিয়ে তারপর থেকে পড়ালেখা বাদ। ওকে গাইস, ঠিক আছে। দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো আসলে ভালোই থাকি, খারাপ থাকার খুব বেশি কারণই খুঁজে পাই না। কি বলবো বলো, খারাপ থাকার জন্য তো কিছু কারণ লাগবে, বাট সেই কারণগুলোই আমি খুঁজে পাই না। খারাপই তো থাকতে চাই, কিন্তু কেমনে কেমনে যেন ভালোই থাকি। যাই হোক গাইস, আমি সাউন্ড একবার চেক করব। সাউন্ড একদম পারফেক্ট। তাহলে আমরা দেরি করব না, আমাদের পড়াশোনা শুরু করা লাগবে। হাতে সময় অনেক কম, পড়ালেখা অনেক বেশি, গতিবিদ্যা শুরু করতে হবে। গতিবিদ্যার অনেকগুলো জিনিস আমাদের পড়তে হবে। লেটস গো। জীবনটাই বেদনা, হ্যাঁ জীবনটাই হচ্ছে বেদনা। ওকে, যারা এখনো গতিবিদ্যা শুরু করো নাই, তোমরা আগে ভেক্টর শেষ করো। অনেকে আছে ভেক্টর শেষ না করে গতিবিদ্যায় হাত দিবে, যে ভাইয়া যেটা গ্যাপ গেছে সেটা যাক, আমি পরে পড়ে নিব। বাট আগেই বলে রাখি, জেন্টাল ওয়ার্নিং, তুমি যদি মনে করো তুমি ভেক্টর না পড়ে ফিজিক্সের অন্য কোনো চ্যাপ্টার পড়বা, তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। প্রত্যেকটা জায়গায় ভেক্টর লাগবে। ইনফ্যাক্ট আজকে গতিবিদ্যার প্রথম ক্লাস, সেখানেও ভেক্টর লাগবে। ভেক্টর ছাড়া তুমি করতে পারবে না। তোমার ভেক্টর লাগবে প্রত্যেকটা কোনায় কোনায় জীবনের। ওকে, সো ভেক্টর ছাড়া কিন্তু জীবন আগান যাবে না। আগে ভেক্টরটা কমপ্লিট করো। আরও ভালো হয় যদি চ্যাপ্টার 1টা কমপ্লিট করে ফেলো। আমরা প্রাইভেট ব্যাচে চ্যাপ্টার 1 কমপ্লিট করে ফেলছি, কারণ এটা তোমরা পরে পড়তে চাও না। সো আমি চাচ্ছিলাম আগেই তোমাদের শেষ করাই দেই, যেন ওই যে পরে গিয়ে ওই প্রেশারটা না পড়ে। সো সুযোগ থাকলে চ্যাপ্টার 1টাও কমপ্লিট করে ফেলো এবং গতিবিদ্যা এখন শুরু করে দাও। কলেজ শুরু হয়ে গেছে, এখন আসলে গতিবিদ্যায় হাত দিতেই হবে, আদারওয়াইজ সিলেবাস শেষ করা টাফ হয়ে যাবে। ফিজিক্সের সিলেবাস কিন্তু অনেক বড়, এদিকে 10টা চ্যাপ্টার, ওইদিকে 11টা চ্যাপ্টার। সো ফার্স্ট আগাইতে হবে, এছাড়া আর কোনো উপায় আসলে নাই। এবং একই সাথে এমনভাবেই পড়তে হবে যেন পরবর্তীতে গিয়ে তোমার নতুন করে আর কোনো পড়া না লাগে। সো আমরা সকল কিছু পড়ে যাব। ওকে, তাহলে আসেন আমরা প্রথমত একটু চ্যাপ্টার ওভারভিউ দেখি। চ্যাপ্টার আসলে আমরা পড়বো কি কি। দেখো, গতিবিদ্যার না আরেকটা সুন্দর নাম আছে। ঠিক আছে, এটাকে কাইনেমেটিক্স বলা হয়। কি বলা হয়? কাইনেমেটিক্স। ঠিক আছে, ওকে। ডাইনামিক্স এর আরেকটা নাম হচ্ছে কাইনেমেটিক্স। এই কাইনে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি না, আসলে মোশন বলতে পারো। কি? মোশন। ঠিক আছে, এবং মেটিক্স মানে হচ্ছে ম্যাথ। তার মানে এখানে আসলে আমরা মোশন অ্যানালাইসিস করব, গতি নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড ম্যাথ সলভ করব আমরা। ওকে, কি কি টাইপের মোশন নিয়ে আলোচনা হবে? বেশ কিছু মোশন নিয়ে আলোচনা হবে, যেমন 1D মোশন নিয়ে আমরা আলোচনা করব। 1 ডাইমেনশনাল মোশন, যেটাকে বলা হয় 1D মোশন। ওকে, লিনিয়ার মোশনও বলা হয়, একটা সরল রেখা বরাবর বস্তু চলবে। চ্যাপ্টারটা দেখবা দুইটা ভাগে ভাগ করা। তার মধ্যে প্রথম যে পার্টটা আছে সেখানে কেবলমাত্র 1D মোশন নিয়ে আলোচনা, 1 ডাইমেনশনাল মোশন। ওকে, সো এটাকে আমরা অনেক ক্ষেত্রে লিনিয়ার মোশনও বলি বা রেক্টিলিনিয়ার মোশনও বলা হয়। অনেক ক্ষেত্রে কি বলা হয়? রেক্টিলিনিয়ার মোশন, লিনিয়ার বা রেক্টিলিনিয়ার। ঠিক আছে, ওকে। এগুলো নিয়ে তোমরা আগেও পড়াশোনা করছিলা। কোথায় করছিলাম ভাইয়া? ক্লাস 1-2তে না, 1-2তে করো নাই, 9-10-এ করছো। 9-10-এ তোমরা লিনিয়ার মোশন নিয়ে যথেষ্ট পর্যাপ্ত পড়াশোনা করেছো। দেন আসবে আমাদের 2D মোশন। 2D মোশনের মধ্যে কি কি থাকবে? তোমার বইয়ে হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে সার্কিউলার মোশন। কি? সার্কিউলার মোশন, বৃত্তাকার পথে গতি। যেমন ধরো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, কিভাবে বৃত্তাকার পথে ঘুরে ভাইয়া? ধরো এই, ঠিক আছে, একটা বস্তু কি করতেছে? বৃত্তাকার পথে ঘুরতেছে। যখন সে বৃত্তাকার পথে ঘুরবে, এইভাবে ঘুরবে, দেখো তার এক্স অক্ষ বরাবরও সরণ আছে, ওয়াই অক্ষ বরাবরও সরণ আছে। তার মানে তার মোশন তখন দুইটা অ্যাক্সিস বরাবর। এটাকে বলা হয় হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন বা 2D মোশন। আবার আমরা প্রজেক্টাইল মোশন পড়বো, প্রাসের গতি। কি? প্রজেক্টাইল মোশন, এটাও 2D মোশনের মধ্যেই পড়বে।
এবং চ্যাপ্টার লাস্টে আমরা আসলে প্রজেক্টাইল মোশন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব এবং পরীক্ষায় হোপফুলি প্রশ্ন প্রজেক্টাইল মোশন থেকেই আসবে আশা করা যায়। প্রথম পার্ট থেকে আসতে পারে, বাট প্রজেক্টাইল মোশন বা প্রাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সো এটা আমাদের অনেক ভালো মতো পড়তে হবে। আর সার্কুলার মোশন তোমার লাগবে, এই চ্যাপ্টারেও লাগবে তোমার চ্যাপ্টার মোশন। দেন 3 ডাইমেনশনাল মোশন আছে। কি আছে ভাইয়া? 3 ডাইমেনশনাল মোশন। 3 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল কি আমরা ভেক্টরের মধ্যে পড়ে আসছি। 3 ডাইমেনশনাল মোশন ভেক্টরের মধ্যে বস্তু কণা কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 অক্ষ বরাবরই তো মুভ করতেছিল। আমি তোমাকে বললাম একটা বস্তুর আদি অবস্থান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তার ফাইনাল অবস্থান হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ। বলো, এই যে বস্তুর অবস্থানটা পরিবর্তন হইলো, এটা কি একটা ডাইমেনশনে পরিবর্তন হয়েছে? বস্তু কি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল না, এক্স অক্ষ বরাবর সে 3 একক গেছে, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর সে 1 একক গেছে, পজিটিভ জেড অক্ষ বরাবর সে 6 একক গেছে। তাহলে বস্তুর মোশন কয়টা ডাইমেনশনে, কয়টা অক্ষ বরাবর? 3টা অক্ষ বরাবর। এটা অবশ্যই 3 ডাইমেনশনাল মোশন। আমরা অলরেডি ভেক্টরের মধ্যে পড়ে আসছি কি 3 ডাইমেনশনাল মোশন। বুঝেছো? আরও এটা বিস্তারিত আমরা পড়বো হচ্ছে আইডিয়াল গ্যাসের মধ্যে। আইডিয়াল গ্যাসের যখন আমরা মোশন অ্যানালাইসিস করব, ভেলোসিটি টেলোসিটি বের করব, সেখান থেকে সব 3 ডাইমেনশনাল মোশন। ওকে, আমরা আইডিয়াল গ্যাসের মধ্যে এটা আরো বিস্তারিত পড়ব চ্যাপ্টার 10 এ। আইডিয়াল গ্যাস। ক্লিয়ার? সো আমাদের এই চ্যাপ্টারে খালি মোশনই পড়া লাগবে, গতি নিয়ে আমাদের যাবতীয় পড়াশোনা। এখন গতি নিয়ে যখন তুমি পড়তে যাবা, এখন তুমি যখন কোনো ম্যাথ করো, যখন ইকুয়েশন লেখো, সেই ইকুয়েশনের মধ্যে ভ্যারিয়েবল থাকে। যেমন চ্যাপ্টার 2তে যখন ভেক্টর পড়ছো, তখনও সেখানে তুমি বিভিন্ন রকম ইকুয়েশন লিখছো, সেই ইকুয়েশনের মধ্যে কি ভ্যারিয়েবল বা চলক ছিল না? ছিল। তেমনি গতিবিদ্যার মধ্যেও বেশ কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো সম্পর্কে আমাদের ইনিশিয়াল একটা আইডিয়া থাকা লাগবে, তারপর আমরা ম্যাথগুলো করতে পারবো। বেশ কিছু কমন ভ্যারিয়েবল, যেমন আমি যদি বলি, সবাই আমরা জানি এগুলা, বাট তাও চিল্লায় চিল্লায় বলো তো দেখি, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। ওকে, অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। পড়ছো না 9-10-এ? পড়ছিলাম ভাইয়া, এখন তো মনে নেই, সমস্যা না, আজকে মনে পড়বে। তারপর সরণ বা ডিসপ্লেসমেন্ট। হোয়াট? সরণ বা ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম তো 9-10-এ। তারপর দ্রুতি বা স্পিড, মনে আছে? একক সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকেই আমরা কি বলি? দ্রুতি বলি। দেন হচ্ছে বেগ বা ভেলোসিটি। প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে এবং ম্যাথও হবে এগুলোর উপরেই। তারপর হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। হোয়াট? অ্যাক্সিলারেশন। রেশন। আরেকটা আছে, আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে জার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়বো, সমস্যা নেই। দেখো আরেকটা আছে হচ্ছে টাইম। প্রত্যেকটা সমীকরণের মধ্যে দেখবে টাইম আছে। কি আছে? টাইম। হ্যাঁ, সময় তো থাকবেই। হ্যাঁ, সময় ছাড়া তো কিছু করতে পারবা না। তুমি কি সময়কে থামাই রেখে কিছু করতে পারবা? তুমি কি বলতে পারবা যে সময় থেমে থাকো, আমি একটু আগাই, তারপর তুমি আগাও? এটা করতে পারবা না, সময় তো মুভ করবেই। সো প্রত্যেকটি ইকুয়েশনের মধ্যে দেখবা টাইম চলে আসবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস টাইমের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সেগুলো নিয়ে আমাদের মোটামুটি পড়াশোনা হবে এই পুরো চ্যাপ্টার জুড়ে। কতগুলো লেকচার লাগতে পারে? অন এভারেজ 10টা লেকচার আসলে লেগে যাবে। জীবন একটা বেদনা গাইস, কিচ্ছু করার নাই। আমাদের 10টার মতো ক্লাস আসলে এখানে লেগে যাবে গতিবিদ্যা কমপ্লিট করার জন্য, বাট আমরা চেষ্টা করব 10টা ক্লাসের মধ্যে গতিবিদ্যা কমপ্লিট করে ফেলতে। সো অ্যাপ্রক্সিমেটলি আমাদের 10 লেকচার্স লাগবে। অ্যাপ্রক্স কয়টা লেকচার লাগবে? 10টা লেকচার। ওকে ভাইয়া, প্র্যাকটিস করবো কই থেকে? গতিবিদ্যার মধ্যে ম্যাথ ছাড়া আসলে কিছু নাই, বুঝছো? তোমার খালি ম্যাথই করা লাগবে। থিওরি টিউরি তেমন কিছু নাই, তুমি জাস্ট ম্যাথ পারলেই গতিবিদ্যা তুমি অনেক ভালো মতো পারবা। সেক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আমি ক্লাসের মধ্যে প্রচুর ম্যাথ করাবো, 60টা 70টা 80টা ম্যাথ করাবো। এর বাইরে তোমাদের যে প্র্যাকটিস শিট দেওয়া আছে, যেটা নতুন প্র্যাকটিস শিট তোমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট 2 দিন আগে, ওখানে তোমরা প্রচুর পরিমাণ ম্যাথ পেয়ে যাবা। ওখান থেকে প্র্যাকটিস করলে দ্যাট উইল বি এনাফ। প্রথমে অ্যাডভান্স সেকশনটা প্র্যাকটিস করার দরকার নাই, প্রথমে এইচএসসি স্ট্যান্ডার্ড সেকশনটা প্র্যাকটিস করো। যদি মনে হয় পারতেছো, দেন অ্যাডভান্স সেকশনে হাত দিও। যদি মনে হয় পারতেছো না, আগে এইচএসসির ম্যাথগুলো ভালো মতো কমপ্লিট করবা, দেন পরে সময় পাইলে অ্যাডভান্স সেকশনে হাত দিবা। তার আগে হাত দেওয়ার দরকার নাই, জীবন কিন্তু বেদনা হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য যা যা লাগবে আমি ক্লাসের মধ্যে বলে দিব। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট না, যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা নাই, তারা ওই টপিকগুলো স্কিপ করে যাবা। ওকে, লেটস গো। তাহলে আমরা পড়াশোনা শুরু করতেছি। আমরা কি দিয়ে পড়াশোনা শুরু করব? পড়াশোনা শুরু করব হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামো দিয়ে। কি দিয়ে? প্রসঙ্গ কাঠামো দিয়ে। ওকে, আসো প্রথমেই আমরা একটু গতি আর স্থিতি বোঝার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম একটা বস্তু গতিশীল বা একটা বস্তু স্থির। কি বললাম? একটা বস্তু স্থির। তার মানে কি? তার মানে হচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না।
একটা বস্তু স্থির মানে হচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না। সময় পরিবর্তন হচ্ছে বাট সে যেখানে থাকার সেখানেই পড়ে রয়েছে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো তাই না, যে সময় তো এগিয়ে যাচ্ছে ভাইয়া বাট আমি তো আমার জীবনে আগাইতে পারতেছি না। আমিও সেম, আগাইতে আর পারতেছি না, যেখানে ছিলাম ওখানেই রয়ে গেছি। এই টাইপের জিনিসকে বা এই টাইপের স্টেটকে বলা হয় স্থির স্টেট বা স্থিতি। মানে সময় পরিবর্তন হবে বাট অবস্থা চেঞ্জ হবে না, সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা কি বলবো? স্থিতি। অবস্থান পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আবার একটা জিনিস আছে গতি। গতিটা কি? সময়ের সাথে সাথে যদি অবস্থান পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে গতি। গতি মানে কি? সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে। ধরো একটা বস্তু গতিশীল, তুমি দাঁড়ায় আছো, তুমি দেখলা তোমার সামনে দিয়ে একজন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে গেল। তুমি 1 সেকেন্ড আগে তাকে যেখানে দেখবা, 1 সেকেন্ড পরে কি তাকে সেখানে দেখবা না। তুমি প্রথমে দেখলা সে এখানে 2 মিটার পার সেকেন্ড বেগে সে হাঁটতেছে, কিছুক্ষণ পর তাকাও তারে তুমি এখানে দেখবা না, তুমি দেখবা সে এখানে চলে গেছে। তার মানে সময়ের সাথে সাথে ওভার টাইম তার অবস্থান পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা কি বলি? গতি। ফিজিক্সের ভাষায় বলা হয় হচ্ছে গতি, বা বাস্তব জীবনের ভাষায় কমন সেন্সেও গতিই বলা হয় আর কি। যাই হোক, সময়ের সাথে সাথে যার অবস্থান পরিবর্তন হয় বা সময়ের সাথে সাথে যদি অবস্থান পরিবর্তন হয় সেই স্টেটটাকে আমরা বলি হচ্ছে গতিশীল স্টেট বা গতি। তাহলে সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে, লেখো অবস্থান পরিবর্তন হচ্ছে, এটা কি? এটা হচ্ছে গতি। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? শিওর? ওকে, গুড। এখন এই যে সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে না বা হচ্ছে, এগুলো কে বলতেছে? তুমি বলতেছো। কিসের ভিত্তিতে তুমি বলতেছো? ধরো তুমি রাস্তার পাশে দাঁড়ায় আছো, তুমিও এমনি দাঁড়ায় আছো, তোমার সামনে একজন দাঁড়ায় আছে, তোমরা দুইজন খালি দাঁড়াই আছো এবং বলতেছো আরে ভাই তুমি তো নড়ো না, তুমি তো দেখি স্থির। ও বলতেছে ভাই তুমিও তো নড়ো না, তুমিও তো স্থির। এখন তোমাদের পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তার কাছে কি তোমরা স্থির? না, তার সাপেক্ষে কিন্তু তোমরা আবার গতিশীল। একটা পাখি উড়ে যাচ্ছে, তার কাছে কি তোমরা স্থির? না, তার কাছে তোমরা গতিশীল। তার মানে যে স্থিতি বা গতি, এগুলো তো আসলে ডিপেন্ড করবে কে দেখতেছে, কে হিসাব করতেছে তার উপর। যার সাপেক্ষে এই স্থিতি গতিগুলা হিসাব করা হয় বা মেজার করা হয় তাকেই বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। 9-10 যে কনসেপ্টটা ছিল সেম কনসেপ্ট, কোনো পার্থক্য নাই। যার সাপেক্ষে আমরা একটা বস্তুর স্থিতি বা গতি ডিফাইন করি বা ব্যাখ্যা করি বা অ্যানালাইসিস করি তাকেই কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। এবং একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট বস্তু গতিশীল হইলেও আর একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সে স্থির থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। সো ডিপেন্ড করবে তুমি কার সাপেক্ষে হিসাব করতেছো তার উপর। লেট সাপোজ ধরো জরিনা, জরিনা না, ধরো জসিম, ঠিক আছে? ধরো জসিম, জসিম কি করছে? জসিম এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তুমি হচ্ছে বাবলু, তুমি কি? তুমি হচ্ছে বাবলু। বাবলু রাস্তার পাশে দাঁড়ায় আছে, সে হাঁটতেছে না, সে কি? সে বলতেছে আমি তো স্থির, আমি দাঁড়ায় আছি, আমি হাঁটতেছি টাটতেছি না, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে অসীম, ঠিক আছে? কে? অসীম। অসীমও 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কারণ আমাকে বলো তো বাবলু কি বলবে? বাবলু বলবে জসিমও গতিশীল, অসীমও গতিশীল। আচ্ছা জসিম কি বলবে? জসিম বলবে জসিমের সাপেক্ষে অসীম তো স্থির, দুইজনই 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। জসিম কি অসীমকে নড়তে দেখবে? না, ও 1 সেকেন্ড পর এখান থেকে 5 মিটার সামনে থাকবে, ওকে? ও 1 সেকেন্ড পর এখান থেকে 5 মিটার সামনে থাকবে। ও দেখবে ওর সাপেক্ষে ও তো সবসময় স্থিরই থাকতেছে। তার মানে জসিমের সাপেক্ষে অসীম থাকবে স্থির, অসীমের সাপেক্ষে জসিম আবার থাকবে স্থির, বাট বাবলুর সাপেক্ষে ও গতিশীল, ও গতিশীল। যেমন একটা বস্তুর স্থিতি বা গতি কমপ্লিটলি ডিপেন্ড করে তুমি কার সাপেক্ষে মেজারমেন্টটা করতেছো, কার সাপেক্ষে অ্যানালাইসিসটা করতেছো তার উপর। আরো সুন্দর এক্সাম্পল হইতে পারে একটা বাসের এক্সাম্পল। কিসের ভাইয়া? একটা বাসের। ধর একটা বাস, তুমি একটা ডে ট্যুরে গেছো, কোথায় গেছো কোনো একটা জায়গায়, তোমার কোথায় যেতে ইচ্ছা করতেছে বলো? ভাইয়া আমার তো এখন বিছানায় যেতে ইচ্ছা করতেছে, ক্লাস করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? ওকে, তুমি একদম সঠিক পথে আছো, গুড। সো ধরো একটা বাস হচ্ছে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন বাসের মধ্যে ইনা আর মিনা বসে আছে, এই হচ্ছে ইনা, ওকে, এবং এই হচ্ছে মিনা। বসে বসে ওরা বাদাম টাদাম খাচ্ছে, দুইজন বান্ধবী, বান্ধবীরা নর্মালি বাদামই খায়। এবং এখানে হচ্ছে বাইরে আছে টিনা, ঠিক আছে? বাইরে কে আছে? টিনা, ওকে। আচ্ছা ইনার সাপেক্ষে মিনা কি গতিশীল? না,
ইনা কি বলবে, মিনা তো বাসের মধ্যে বৈশাই আছে, ভালো একটা মেয়ে স্থির হয়ে আছে। সিমিলারলি মিনা কি বলবে, ইনাও ভালো একটা মেয়ে বাসের মধ্যে বসে আছে। তার মানে তারা পরস্পরের সাপেক্ষে স্থির। বাট যখন সেম জিনিসটা অবজার্ভ করবে টিনা, টিনা কি বলবে, ইনাও 10 মিটার পার সেকেন্ড বেগে বাসের সাথে সাথে আগায় যাচ্ছে, আবার মিনাও 10 মিটার পার সেকেন্ড বেগে বাসের সাথে সাথে আগায় যাচ্ছে। তো যখনই আমরা প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলাম তখনই কিন্তু গতীয় অবস্থা পরিবর্তন হয়ে গেল। যখন ওর সাপেক্ষে হিসাব করা হচ্ছিল ও স্থির, যখন ওর সাপেক্ষে হিসাব করা হচ্ছিল ও স্থির, বাট যখন ওর সাপেক্ষে হিসাব করছি তখন আবার দুইজনই গতিশীল। সো প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে গতি অবস্থা কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে ইন জেনারেল প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা কি, যার সাপেক্ষে আমরা গতি অ্যানালাইসিস করি বা কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থির সেটা ফিক্সড করি কোনো একটা সার্টেন অবজারভেশনে, তাকেই বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এবং বিভিন্ন ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো বিভিন্ন রকম হইতে পারে এবং প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে একটা বস্তু স্থিরও হইতে পারে, একটা বস্তু গতিশীল হইতে পারে। যেমন এখানে তুমি চিন্তা করো, মিনার কথা যদি চিন্তা করি, মিনা ইনার সাপেক্ষে স্থির বাট টিনার সাপেক্ষে গতিশীল। এখানে কিন্তু প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়েছে। মিনা কি এখান থেকে ওইটা হাঁটা শুরু করছে না, মিনা তো এখানে বসেই আছে। একজন মিনাকে বলবে স্থির, একজন মিনাকে বলবে গতিশীল। ওকে, সো ডিপেন্ড করবে প্রসঙ্গ কাঠামোর উপর। বুঝলাম না ভাই, আমার কি ঠান্ডা লাগলো? তোমাদের ক্লাস নিতে এসে আমার ঠান্ডা লাগলো কেন? দুঃখিত গাইস। চলো সংজ্ঞাটা পড়ে ফেলি, যদি কখনো পরীক্ষায় ভুলে ভুলে সংজ্ঞা চলে আসে, যদিও আসার কথা না, বাট স্টিল যদি কখনো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা আসে, এটা লেখা লাগবে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় বা যার সাপেক্ষে বস্তুটার গতি বর্ণনা করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। ওকে, এখন তুমি যখন বইটা খুলবা তুমি না বইয়ের মধ্যে অনেক রকম প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা পাবা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এত কিছু পড়া লাগবে না। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো মানে কি, একটা লিনিয়ার একটা লাইন বরাবর বস্তু গতিশীল। দ্বিমাত্রিক মানে কি বলো, একটা 2D প্রসঙ্গ কাঠামো যেখানে বস্তু 2Dতে গতিশীল। আর 3 ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো হচ্ছে এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত পড়াশোনা করার দরকার নেই, একটাবার হচ্ছে খালি রিডিং পড়ে নিবা। একমাত্রিক ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, কোনটা মানে কি শোনো, যদি প্রসঙ্গ কাঠামো নিজে স্থির থাকে বা নিজে ধ্রুব বেগে গতিশীল হয় তখন তাকে বলা হয় হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি প্রসঙ্গ কাঠামো নিজের মধ্যেই ত্বরণ থাকে তখন সেটাকে বলা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো এখানে একটা পাখি উড়ে যাচ্ছে, কে উড়ে যাচ্ছে, একটা পাখি। এখন এই পাখির ওরা 3 জন অবজার্ভ করতেছে, কয়জন, 3 জন, আমি, তুমি আর ড্যানিশ, ঠিক আছে। তো ধরো এই হচ্ছে আমি, ওকে, আমি তো স্থির, আমি একটা বয়স্ক মানুষ, আমি হচ্ছি স্থির। ওকে, আমি বয়স্ক না, তুমি বয়স্ক, তুমি স্থির, আমি গতিশীল। আমি কত বেগে গতিশীল, আমি হচ্ছি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং আমার বেগটা হচ্ছে সমবেগ। ওকে, আরেকটা হচ্ছে ড্যানিশ, ড্যানিশ একজনের নাম ধরো, ড্যানিশও গতিশীল, তবে ড্যানিশ গতিশীল কোনো সমবেগে না, ড্যানিশ গতিশীল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। ঠিক আছে, এখন তুমি দাঁড়ায় দাঁড়ায় পাখির গতি দেখতেছো, আমিও দাঁড়ায় না, আমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে দৌড়াইতে পাখির গতি দেখতেছি। আবার ড্যানিশ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াইতে দৌড়াইতে পাখির গতি দেখতেছে। তবে আমরা সবাই কিন্তু প্রসঙ্গ কাঠামো, আমরা সবাই পাখির গতি অ্যানালাইসিস করতেছি। পাখিটার কি মূল্য বুঝো, সবাই পাখির গতি অ্যানালাইসিস করতেছি যার যার সাপেক্ষে। তার মানে আমরা প্রত্যেকেই নিজের কাছে কি প্রসঙ্গ কাঠামো। এখন আমরা কে কিরকম প্রসঙ্গ কাঠামো, দেখো তুমি স্থির হয়ে পাখির গতি অবজার্ভ করতেছো, তুমি অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো। কি জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, আমি কি, আমি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বাট আমার বেগ তো কনস্ট্যান্ট। যদি প্রসঙ্গ কাঠামো ধ্রুব বেগে গতিশীল হয়, মানে ধ্রুব বেগে গতিশীল একজন বস্তু বা ব্যক্তি যদি অন্য কোনো বস্তুর গতি অ্যানালাইসিস করে তাহলেও তাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো হিসাবেই ধরে নিব। কি বললাম, ধরো একজন ব্যক্তি ধ্রুব বেগে গতিশীল এবং সে গতিশীল অবস্থায় আর একজনের গতি অ্যানালাইসিস করতেছে, তখন সে কি প্রসঙ্গ কাঠামো না? অবশ্যই প্রসঙ্গ কাঠামো। তার সাপেক্ষে সে আরেকজনের গতি হিসাব করতেছে, প্রসঙ্গ কাঠামো তো হবেই। বাট কেমন প্রসঙ্গ কাঠামো? জড় প্রসঙ্গ কাঠামো, কারণ তার বেগটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি কি, আমিও জড় প্রসঙ্গ কাঠামো। ওকে, আচ্ছা এখানে ড্যানিশ কি হবে, ড্যানিশও কি জড় প্রসঙ্গ কাঠামো? না, প্রথম কথা ড্যানিশ কিন্তু অবশ্যই প্রসঙ্গ কাঠামো, কারণ ড্যানিশের সাপেক্ষেও এখানে পাখির গতি অ্যানালাইসিস করা হচ্ছে বা হিসাব করা হচ্ছে। ও দেখতেছে পাখিটা কোন দিকে যায়, পাখির বেগ কত, মাপার চেষ্টা করতেছে। মানে ও ওর সাপেক্ষে পাখির গতি অ্যানালাইসিস করার চেষ্টা করতেছে। বাট ওর তো নিজের মধ্যেই ত্বরণ আছে, ও তো নিজেই ত্বরণে গতিশীল। সো ও কিন্তু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না,
বা জড় প্রসঙ্গ কাঠামো না, ও কি হবে? ও অবশ্যই হবে অজড় প্রসঙ্গ কাঠামো। কি হবে? অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। কি হবে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আই গেস একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেছি। তার মানে একজন স্থির ব্যক্তি বা বস্তু যদি অন্য কারো গতি অ্যানালাইসিস করে বা তার সাপেক্ষে যদি গতি অ্যানালাইসিস করা হয়, সে জড় প্রসঙ্গ কাঠামো। একটা গতিশীল ব্যক্তি বা বস্তু যদি সমবেগে গতিশীল হয় এবং গতিশীল অবস্থায় যদি আরেকজনের গতি অ্যানালাইসিস করে, তাহলেও সে জড় প্রসঙ্গ কাঠামো। একটা গতিশীল ব্যক্তি বা বস্তু যদি ত্বরণে গতিশীল হয়, সেই অবস্থায় যদি আরেকজনের গতি অ্যানালাইসিস করে, তখন সে অজড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো না। ঠিক আছে? তো সংজ্ঞা যেন মাথায় থাকে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কি? যেই প্রসঙ্গ কাঠামো নিজে স্থির বা ধ্রুব বেগে গতিশীল। অজড় প্রসঙ্গ কাঠামো কি? যার নিজের মধ্যেই ত্বরণ আছে, যে নিজেই ত্বরণে গতিশীল, তাকে আমরা কি বলবো? অজড় প্রসঙ্গ কাঠামো। এন্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জড় প্রসঙ্গ কাঠামোতে তুমি নিউটনের গতিসূত্র খাটাইতে পারবা। নিউটনের যে গতির 3টা সূত্র আছে না, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সরি, এই 3টা সূত্র তুমি জড় প্রসঙ্গ কাঠামোতে খাটাইতে পারবা। বাট অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটে না। মনে থাকে জানো? তাহলে এখানে নিউটনের গতিসূত্র খাটবে। এখানে কি হবে? নিউটনস ল অফ মোশন খাটবে। লেখো, নিউটনস ল অফ মোশন। হাতে কি কলম নিছো? না ভাইয়া, আমি তো লিখবো না। পরে কিন্তু তোমার এর ফল ভোগ করা লাগবে। ঠিক আছে? নোট যদি ঠিকঠাক না করো, কষ্টটা পরে তোমারই করা লাগবে। আগে থেকে ভালো মতো নোট করো, জীবন সুন্দর হবে। নিউটনস ল অফ মোশন এখানে খাটবে, জড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লাই করা যাবে। তবে অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনস ল অফ মোশন খাটে না। মনে যেন থাকে, অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটবে না। নিউটনস ল অফ মোশন অ্যাপ্লিকেবল না। বুঝেছ? মোশন খাটে না, মনে যেন থাকে। ভুলে গেলে কিন্তু জীবন বেদনা হয়ে যাবে। বুঝেছি? ইজি একদম, এটা মনে রাখা লাগবে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারে কয়েকটা প্রসঙ্গ কাঠামো দিয়ে যে নিচের কোন প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র কাটবে না। তোমার দেখা লাগবে কোনটা অজড় প্রসঙ্গ কাঠামো, কোন প্রসঙ্গ কাঠামোর নিজের মধ্যে ত্বরণ আছে। যার মধ্যে ত্বরণ আছে সেখানে তুমি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারবা না, সরাসরি খাটবে না। ওকে, গুড। দেখো এখানে পরে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, একটাবার জাস্ট পড়ে নিবা, যা বললাম তাই, এর বাইরে কিছু নাই। কি লেখা আছে? যে প্রসঙ্গ কাঠামোতে কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকে না, অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে সরল রেখায় গতিশীল, সেই প্রসঙ্গ কাঠামোতে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। এবং জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। তাহলে আমি তোমাকে বললাম, ধরো একটা বস্তু, ঠিক আছে, ধরো একটা রোলার কোস্টার। কি একটা রোলার কোস্টার বা হচ্ছে নাগরদোলা আছে না, নাগরদোলায় উঠছো? উঠার তো কথা, তোমরা তো মানুষ ভালো না, তোমরা অবশ্যই নাগরদোলায় উঠেছো হয়তো বা। ধরো একটা নাগরদোলা, ঠিক আছে, এরকম। ওকে, এই হচ্ছে নাগরদোলা, এখানে আছে এরকম, দেখতে ঘড়ির মতো লাগতেছে ভাই। আচ্ছা যাই হোক, কিছু একটা হবে আর কি। সো এখানে হচ্ছে আমাদের মানুষজন বৈশা টৈশা আছে। এখন ধরো নাগরদোলার মধ্যে বৈশা থাকা মানুষজন আরেকজনের গতি অ্যানালাইসিস করতেছে, সে কি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারবে? কি মনে হয়? ধরো এটা একটা নাগরদোলা এবং সেটা ঘুরতেছে সমবেগে, মানে বেগের মান সেম। এখানেও বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এখানেও বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। এখানেও বেগের মান কত? এখানেও বেগের মান 5 মিটার পার সেকেন্ড। এবং এই নাগরদোলার মধ্যে তোমরা 3 জন বন্ধু বসে আছো। একজন বসে আছো এখানে, ঠিক আছে, একজন বসে আছো এখানে, ঠিক আছে, একজন বসে আছো এখানে। সবার বেগের মান সেম, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমরা এক একজন কি জড় প্রসঙ্গ কাঠামো না অজড় প্রসঙ্গ কাঠামো? অথবা প্রশ্নটা এভাবেও করতে পারি, তোমরা যখন আরেকজনের গতি অ্যানালাইসিস করবা, তোমরা কি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারবা নাকি পারবা না? এখন বলো তোমার অন্তরাত্মা কি বলতেছে? ভাইয়া বেগ তো কনস্ট্যান্ট, 5 5 5, তার মানে অবশ্যই কি জড় প্রসঙ্গ কাঠামো। ভেরি গুড। তাহলে যদি জড় প্রসঙ্গ কাঠামো হয় তাহলে কি করা যাবে? নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করা যাবে। ভুল, এটা এটা জড় প্রসঙ্গ কাঠামো, বেগ কনস্ট্যান্ট, তাই? আচ্ছা, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর বেগ কনস্ট্যান্ট হয় নাকি? বেগের মান কনস্ট্যান্ট হইতে পারে, বেগের ডিরেকশন কেমনে কনস্ট্যান্ট হবে ভাই? ভেক্টরে কি পড়ে আসলাম আমরা? ধরো একটা বস্তু সার্কুলার মোশনে গতিশীল, লেটস সাপোজ এরকম, ঠিক আছে, বস্তু যখন এখানে আছে, আমরা একটা ম্যাথও করছিলাম রে তোদের নিয়ে, আমি কি করব, ধর এখানেও আছে। ওকে,
এখানেও আছে, বিভিন্ন পয়েন্টে বস্তু আছে এবং প্রত্যেকটা পয়েন্টে তাদের বেগের মান সেম। লেটস সাপোজ এই পয়েন্টে বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ওই নাগরদোলার মতোই। ওকে, এই পয়েন্টেও বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টেও বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। এবং ফাইনালি এই পয়েন্টেও বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে বেগের মান তো সেম, বাট বেগের ডিরেকশন কি সেম নাকি? না, প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন আলাদা। এই পয়েন্টে বেগের ডিরেকশন এইদিকে স্পর্শক বরাবর, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে বেগের ডিরেকশন এইদিকে, এই পয়েন্টে বেগের ডিরেকশন এইদিকে। সো প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বেগ আলাদা। এবং এখানে একটা ত্বরণ কাজ করে, কেন্দ্রমুখী ত্বরণ, আই গেস তোমরা জানো। তার মানে এই টাইপের বস্তু যারা কিনা বৃত্তাকার পথে গতিশীল তারা কখনোই জড় প্রসঙ্গ কাঠামো হবে না। কি হবে? অবশ্যই অজড় প্রসঙ্গ কাঠামো হবে, কারণ এই প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ আছে। অজড় প্রসঙ্গ কাঠামো মনে রাখো, বৃত্তাকার পথে গতিশীল বস্তু আজীবন কি হবে? অজড় প্রসঙ্গ কাঠামো হবে। জড় হওয়ার কোনো সুযোগই নেই, কারণ তার বেগের মান যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ডিরেকশন তো চেঞ্জ হবেই। সিমিলারলি এখানেও এটা কি? এটা অজড় প্রসঙ্গ কাঠামো গো, জড় না, অজড় প্রসঙ্গ কাঠামো। বুঝেছো? একদম সহজ। তাহলে এখানে কি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারবা? পারবা না, খাটবে না কিন্তু, ভুল দেখাবে নিউটনের গতিসূত্র। ঠিক আছে, ওকে চলো নেক্সট 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 হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা। যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে অসম বেগে গতিশীল, বা যেই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ আছে, নিজের মধ্যে অ্যাক্সিলারেশন আছে, তাকে কি বলা হয়? অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। হাজার হাজার এক্সাম্পল আছে, প্র্যাকটিক্যাল লাইফের ম্যাক্সিমাম প্রসঙ্গ কাঠামোই কি? অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে গুড। এবার আসেন সামনে আগায় একটু, সেটা হচ্ছে গতি, গতি এবং স্থিতি। আচ্ছা, প্রথম কথা, আমরা গতি আর স্থিতি নিয়ে তো পড়াশোনা করলাম। যদি সময়ের সাথে একটা বস্তুর অবস্থান চেঞ্জ না হয়, তখন তাকে আমরা বলি স্থিতি বা স্থির বস্তু। আর যে সময়ের সাথে একটা বস্তুর অবস্থান চেঞ্জ হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে গতি বা গতিশীল বস্তু। এখন এই যে স্থিতি বা গতি, এগুলো আমরা হিসাব করতেছি কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তার মানে কেউ তো একজন আছে যার সাপেক্ষে হিসাবগুলো করা হচ্ছে, বা যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে হ্যাঁ তুমি স্থির, তুমি গতিশীল। যার সাপেক্ষে হিসাবগুলো করা হচ্ছে সেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন প্রশ্ন হচ্ছে, যে হিসাব করতেছে সে নিজে কি স্থির? ধরো একজন আসছে, ঠিক আছে, আইসে বলতেছে, বিচারক বিচার করতেছে, বলতেছে ওই যে তুমি ভালো, তুমি খারাপ। আচ্ছা, যে বিচার করতেছে সে কি ভালো? সেম প্রশ্ন, ঠিক আছে, যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? সেম কাহিনী। পরম গতি পরম স্থিতি বলে আসলে কোনো কিছু নাই। যে বিচার করতেছে স্থিতিশীল গতিশীল, সে নিজেই তো স্থির না। বাট যদি সে নিজে স্থির হইতো, সেই অবস্থায় যে গতি বা স্থিতি আমরা মাপতাম, সেটাকে বলা হইতো পরম স্থিতি। মানে খুব সহজ কথা, লেট সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির। কে বলছে? বলছে হচ্ছে রহিম। কই থেকে বলছে? এখানে দাঁড়ায় বলছে। আচ্ছা, রহিম কি প্রকৃত পক্ষে স্থির? ধরে নিলাম রহিম প্রকৃত পক্ষে স্থির। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু গতিশীল হইলেও রহিম স্থির, ঠিক আছে, ধরলাম প্রকৃত পক্ষে স্থির। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু যদি গতিশীল হয়, রহিম নড়বে না, রহিম দাঁড়িয়ে আছে আরো একজনের জন্য, ঠিক আছে, সে নড়বেই না, ফিক্সড। ওকে, তো রহিম ধরলাম প্রকৃতপক্ষে স্থির, এবং রহিম দাঁড়ায় দাঁড়ায় মাপলো যে হ্যাঁ আরো একটা বস্তু তার সাপেক্ষে স্থির। তখন এই স্থিতিকে আমরা বলবো পরম স্থিতি। তার মানে প্রসঙ্গ কাঠামো নিজে যদি প্রকৃত পক্ষেই স্থির হয়, তার সাপেক্ষে যে স্থিতি মাপা হবে সেটাকে বলা হবে হচ্ছে পরম স্থিতি। এখন এই রহিম দাঁড়ায় দাঁড়ায় যদি কোনো গতি মাপে, ধরো রহিম দেখলো এই পাশ থেকে একটা ইঁদুর দৌড় মারছে, কি করছে? একটা ইঁদুর আঁকো, এই ইঁদুর আঁকতে পারো তো না? ইঁদুরের কি পা হয়? আচ্ছা, ইঁদুরের তো মানে পা হয় না, হ্যাঁ হবে। ও রহিম বলল ইঁদুরটা গতিশীল, ঠিক আছে। এখন রহিম নিজে তো প্রকৃত পক্ষে স্থির, তাহলে তার সাপেক্ষে যে গতি সেটাকে বলা হবে হচ্ছে প্রকৃত গতি বা পরম গতি। সহজ। তাহলে প্রসঙ্গ কাঠামো নিজে যদি প্রকৃত পক্ষে স্থির হয়, তার সাপেক্ষে স্থিতিকে বলা হবে পরম স্থিতি। প্রসঙ্গ কাঠামো নিজে যদি প্রকৃত পক্ষে স্থির হয়, তার সাপেক্ষে গতিকে বলা হবে পরম গতি। এতটুকুই, আর কিছু না। তার মানে পরম গতি পরম স্থিতির মধ্যে পার্থক্য এতটুকুই। ওখানে আগে যে প্রসঙ্গ কাঠামোটা ছিল, সে নিজে স্থির হইলেও সমস্যা নাই, গতিশীল হইলেও কোনো সমস্যা নাই। বাট পরম গতি পরম স্থিতির ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো নিজের অবশ্যই প্রকৃত পক্ষে স্থির হওয়া লাগবে, তখনই কেবলমাত্র সেটা পরম গতি পরম স্থিতি। আর যদি প্রসঙ্গ কাঠামো নিজে স্থির না হয়, নিজেই গতিশীল হয়, তখন সেই গতির স্থিতিকে বলা হয় হচ্ছে আপেক্ষিক গতি আপেক্ষিক স্থিতি। আমরা পড়ছিলাম না চ্যাপ্টার 2তে আপেক্ষিক বেগ? আপেক্ষিক বেগ কেমনে নির্ণয় করতে? একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আর একটা গতিশীল বস্তুর বেগ।
ওটা ছিল আপেক্ষিক বেগ। ওকে, সো প্রসঙ্গ কাঠামো নিজে যদি স্থির না থেকে গতিশীল হয়, তার সাপেক্ষে যে স্থিতি সেটা আপেক্ষিক স্থিতি। প্রসঙ্গ কাঠামো নিজে গতিশীল হলে তার সাপেক্ষে যে গতি সেটা আপেক্ষিক গতি। আর প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃত পক্ষেই স্থির হয়, তার সাপেক্ষে স্থিতি পরম স্থিতি, তার সাপেক্ষে গতি পরম গতি। চলো সংজ্ঞা পড়ো কি বলছে। প্রসঙ্গ বস্তুটি বা প্রসঙ্গ কাঠামোটি যদি প্রকৃত পক্ষে স্থির থাকে, তবে তার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে বলা হয় পরম স্থিতি। সিমিলারলি প্রসঙ্গ বস্তুটি বা যদি প্রকৃত পক্ষে স্থির থাকে, তার সাপেক্ষে কোনো বস্তুর গতিকে বলা হয় কি পরম গতি। ইজি একদম, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তাহলে যদি ভাইয়া প্রসঙ্গ কাঠামো নিজে স্থিতিশীল না হয়, প্রকৃতপক্ষে স্থির না হয়, লেটস সাপোজ প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির না, যেটা আসলেই না, কোনো প্রসঙ্গ কাঠামোই প্রকৃতপক্ষে স্থির না। প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির না হয়, ঠিক আছে, লেটস সাপোজ প্রকৃতপক্ষে স্থির না, ওকে, যদি স্থির না হয়, ধরো সে আসলে গতিশীল, আমরা বুঝতেছি না, সে লুকায় লুকায় গতিশীল, তলে তলে গতিশীল আর কি, ঠিক আছে। সে ধরো বাইরে দিয়ে গতিশীল না, বাট সে আসলে গতিশীল। যেমন আমরা দাঁড়ায় আছি পৃথিবীর উপর। আচ্ছা, আমরা কি স্থির না গতিশীল? দেখে মনে হচ্ছে স্থির, বাট আমরা তো আসলে গতিশীল। পৃথিবী নিজে ঘুরতেছে না, রোটেট করতেছে না, আমরা কি পৃথিবীর সাথে ঘুরতেছি না? ঘুরতেছি। তো তাহলে আমরা কেমনে স্থির? অবশ্যই আমরা স্থির না, আমরাও গতিশীল, দেখে মনে হচ্ছে স্থির, বাট আসলে গতিশীল। এই টাইপের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি স্থিতি বা গতি হিসাব করা হয়, যে প্রকৃত পক্ষে স্থির না, হয়তো বা দেখে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্থির, বাট আসলে স্থির না, বা সে গতিশীলই আছে, সেই অবস্থায় তার সাপেক্ষে আমি আর একটা বস্তুর স্থিতি বা গতি মাপছি, সেই স্থিতিকে বলা হবে হচ্ছে আপেক্ষিক স্থিতি। কি আপেক্ষিক স্থিতি? বলে না এই দুনিয়ায় সবই আসলে আপেক্ষিক, কোনো কিছুই পরম নয়, সবকিছুই কি আপেক্ষিক। ওকে, এবং যদি গতি মাপা হয় সেটাকে কি বলা হবে? আপেক্ষিক গতি। তাহলে এই দুনিয়াতে আমরা যত রকম গতি মাপি, সকল গতি কি? সকল গতি আসলে আপেক্ষিক গতি। কারণ এই দুনিয়ায়, অত্র দুনিয়ায় প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছু নাই। তুমি কি বললো সূর্য স্থির? না, সূর্যও স্থির না। আমাদের সৌরমণ্ডল পুরোটাই তো ঘুরতেছে, ঠিক আছে। তুমি বললা ভাইয়া ওই দূরে দেখা যায় একটা নক্ষত্র, সে কি স্থির না? সেও স্থির না। সবাই গতিশীল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই প্রকৃতপক্ষে স্থির না। চাইলে এটা লিখতে পারো, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রহিম ছাড়ি, যে রহিম শুধুমাত্র প্রকৃতপক্ষে স্থির ছিল, ও ছাড়া সবাই গতিশীল, ঠিক আছে। যাই হোক, লেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বানান কি, যাই হোক কিছু একটা হবে, প্রকৃতপক্ষে কেউই স্থির না, সবাই গতিশীল। প্রকৃতপক্ষে কেউই স্থির নয়, কেউই স্থির নয়, সবাই কি? সবাই গতিশীল, সবাই গতিশীল। ওকে, একজন স্থির আছে, বলো তো কে? ছেকাটা যে কালকে খাইছে, যাই হোক ওর মনটা আসলে এখনো স্থির, ও এখনো গতিশীল হইতে পারে নাই। যাই হোক, সমস্যা নাই, তুমিও গতিশীল হয়ে যাওয়া, চিন্তা করো না, বেশি দিন মানুষ আসলে স্থির থাকতে পারে না। লেটস গো, আসো। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু আসলে প্রকৃতপক্ষে স্থির নয়, সবকিছুই আসলে গতিশীল। তাহলে কখনো কি পরম গতি, পরম স্থিতি পাওয়া সম্ভব? নেভার, নেভার। পরম গতি, পরম স্থিতি পাওয়ার জন্য তোমার প্রকৃতপক্ষে স্থির কিছু লাগবে, এবং কিছু আছে? কোনো কিছুই নাই, প্রত্যেকটা জিনিস গতিশীল। তার মানে আমরা যে স্থিতি মাপি, আপেক্ষিক স্থিতি। আমি বলছি আমার সাপেক্ষে মার্কার স্থির, আসলে আমিও গতিশীল, মার্কারও গতিশীল, আমার সাপেক্ষে মার্কারটা স্থির। এটা কেমন স্থিতি? আপেক্ষিক স্থিতি। মার্কারটাকে মুভ করাইলাম, আমি বললাম মার্কারটা গতিশীল। এই গতি কেমন গতি? আমি যদি প্রকৃতপক্ষে স্থির হইতাম, স্থির হয়ে মার্কারের গতি মাপতাম, এটা হয়তো পরম গতি। বাট আমি নিজেই তো প্রকৃতপক্ষে স্থির না, আমিও গতিশীল, আবার আমার সাপেক্ষেও মার্কার গতিশীল। এটা কেমন গতি? আপেক্ষিক গতি। তার মানে এই দুনিয়াতে যা আছে সকল কিছুই আপেক্ষিক বা আপেক্ষিক গতি। পরম স্থিতি, পরম গতি বলে কোনো কিছু এক্সিস্ট করে না। এগুলো জাস্ট হাইপোথেটিক্যাল কনসেপ্ট, আর কিছুই না, ঠিক আছে। ওকে, এরকম একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দুইটা চলমান বস্তুর একটা, আচ্ছা এটা তো আমরা অলরেডি পড়লামই, দুইটা চলমান বস্তুর একটা সাপেক্ষে আরেকটার গতিকে বলা হয় আপেক্ষিক গতি। আর দুইটা চলমান বস্তু যদি পরস্পরের সাপেক্ষে স্থির থাকে, সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এইটা, যে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে পারবা না, কি করবা বলো তো? এখানে এখানে সবার আগে লিখবা হচ্ছে পরম গতি এবং পরম স্থিতির সংজ্ঞা। কি লিখবা? পরম গতি এবং স্থিতির সংজ্ঞা। ওকে, এতক্ষণ ধরে ব্যাখ্যা করছি এটা। ওকে, এখন যদি তুমি এটা গুছাই লিখতে না পারো, দেখো তোমার কি করি, তোমার পরীক্ষার হলে গিয়ে বকা দিয়ে আসবো। ওকে, তো সবার আগে আমরা পরম গতি এবং স্থিতির সংজ্ঞা লিখবো। একটা বস্তু যদি পরম গতি বা পরম স্থিতিতে গতিশীল হইতে চায় বা হওয়া লাগে, তাহলে আর একটা বস্তুর প্রকৃতপক্ষে স্থির হওয়া লাগবে।
এটা কি সম্ভব? এটা কি পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। দেন আমরা কি করব? দেন আমরা লিখব আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতির সংজ্ঞা। দুইটার সংজ্ঞা আগে লিখে নিবা, এর জন্য 1 নাম্বার পাবা, চিন্তা করো না। সো প্রথমে দুইটার সংজ্ঞা লিখবা, আপেক্ষিক গতি এবং স্থিতির সংজ্ঞা। ঠিক আছে, লিখতে পারবো? ওকে। দেন আমরা লিখব মহাবিশ্বের কোনো বস্তুই প্রকৃতপক্ষে স্থির নয়, বা মহাবিশ্বে এমন কোনো বস্তু খুঁজে পাওয়া সম্ভব নয় যে প্রকৃতপক্ষে স্থির আছে। মহাবিশ্বের প্রতিটা বস্তুই আসলে কি? গতিশীল। তাহলে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যখন আমরা আর একটা বস্তুর স্থিতি ডিফাইন করতেছি বা গতি ডিফাইন করতেছি, সেটা কেমন গতি হবে, কেমন স্থিতি হবে? আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি। তার মানে কোনো গতি বা কোনো স্থিতি পরম নয়, সকল গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক। জাস্ট এভাবে ব্যাখ্যা করে লিখে আসা লাগবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা অবশ্যই গুছাই লিখবা, বুঝতে না পারলে টেলিগ্রামে বইলো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক গুছিয়ে লিখে রাখবা নোটের মধ্যে। ঠিক আছে ভাই, আমি তো পরে লিখবো। কেন? তোমার কি কাজ আজকে? কি করবা তুমি? তোমার কি কাজ? তোমার কি শ্বশুর বাড়ির লোকজন দেখতে আসবে? তোমার কাজ কাম কি? পড়ালেখা করবে। ঠিক আছে, এটা নোট করতে বলছি মানে করবে, এটা হোমওয়ার্ক। ওকে, সো এটা গুছিয়ে লিখে রাখতে হবে। পরে রিভিশন দেওয়ার টাইমে তো ঠিকই ভুলে যাবা। আজকে যদি না লেখো, তোমার কি রিভিশন দেওয়ার সময়টা মনে পড়বে? তুমি এত ভালো না তো, তুমি তো এত ভালো না, তুমি ঠিকই ভুলে যাবা। সো আজকে লিখে রাখো, রিভিশন দেওয়ার সময় যেন সুন্দর মতো মনে পড়ে যায়। ওকে, গুছিয়ে লিখে রাখবা, ভুলে গেলে কিন্তু কপালে দুঃখ আছে। ঠিক আছে, ওকে। এবার আসল পড়াশোনা শুরু। এতক্ষণ ধরে মজা হইলো, এখন হচ্ছে আসল পড়াশোনা। এখন হচ্ছে ম্যাথ দিয়ে তোমাদের মাথায় একটু নাড়াচাড়া দেওয়া যাক। আসো, প্রথমে আমরা হচ্ছে গতি বিষয়ক রাশি নিয়ে আলোচনা শুরু করব। সবার আগে আলোচনা হবে হচ্ছে দূরত্ব এবং সরণ নিয়ে। দেখো, দূরত্বের আমি কোনো সংজ্ঞা লিখি নাই, তার কারণ হচ্ছে দূরত্ব মানে কি? তুমি যেই পথে যাবা সেই পথের যে দৈর্ঘ্য সেটাই দূরত্ব। কি? তুমি যেই পথে যাবা, লেখো, তুমি যেই পথে যাবা, ঠিক আছে, পথে যাবা, তার যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার দৈর্ঘ্যই হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। একদম সহজ। যেই পথে তুমি যাচ্ছ সেই পথে তুমি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছো, যতটুকু ডিস্টেন্স কভার করতেছো, সেটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। ওকে, যেমন ধরো তুমি এখানে ছিলা, কোথায় ছিলা? এখানে। এ গেলা, এখানে বি, কেমনে গেলা? এমনে গেলা। এই পুরা রাস্তা জুড়ে, এই যে এখান থেকে এখানে, এখানে এখানে পুরো রাস্তা জুড়ে তুমি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছো, সেটাই হচ্ছে তোমার এই পথে অতিক্রান্ত দূরত্ব। তুমি বললা, ভাইয়া এই রাস্তাটা ভালো না, বৃষ্টি হয়েছে, এই রাস্তায় কাদা জমছে, ভাইয়া আমি অন্য রাস্তায় যাবো। কোনটা? তুমি বললা, ভাইয়া আমি না এই রাস্তায় যাবো, একটা অল্টারনেটিভ রাস্তা আছে। ঠিক আছে, এইবার তোমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? খুবই সহজ। এই রাস্তায় তুমি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলা, এই যে এই পুরা রাস্তা জুড়ে, সেটাই তোমার এই রাস্তায় অতিক্রান্ত দূরত্ব। তার মানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু পথের উপর নির্ভরশীল। তুমি কোন পথে যাচ্ছ তার উপর অতিক্রান্ত দূরত্ব নির্ভর করবে। যদি দুইটা পথের দৈর্ঘ্য সেম হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব সেম হবে। যদি দুইটা পথের দূরত্ব আলাদা হয় বা দৈর্ঘ্য আলাদা হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? আলাদা হবে। তোমার বন্ধু বলল, মাম্মা একটা শর্টকাট পাইছি। কোন দিকে? এই যে এই দিকে, এই বরাবর এ থেকে বিতে যাওয়া যায়। ওকে, এবার তুমি বলো দেখি, তোমার বন্ধু যে রাস্তায় গেল, এটা অতিক্রান্ত দূরত্ব কম হবে না? কম হবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব পথের উপর নির্ভর করতেছে। তোমার বন্ধুর রাস্তার দৈর্ঘ্য কত বলো তো? এই যে এতটুকু। ঠিক আছে, এই কম না, বাকি দুটো আছে দেখি, চোখের দেখাই তো বোঝা যাচ্ছে কম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব পথের উপর নির্ভরশীল। কার উপর? পথের উপর। অতিক্রান্ত, অতিম্রান্ত হয়ে গেছে। অতিক্রান্ত দূরত্ব কার উপর নির্ভরশীল গো? তোমার উপর না? হ্যাঁ, তোমার উপরও নির্ভরশীল। তোমার মন যেদিকে যাবে তুমি তো সেদিকেই যাবা, তাই না? তো তোমার মন যদি চাই আমি এই পথে যাই, তাহলে বলা, এটাও কিন্তু বলা যায় যে হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব তোমার উপরেও নির্ভরশীল। তুমি চাইলে এই পথেও যাইতে পারো, এই পথেও যাইতে পারো, এই পথেও যাইতে পারো, বাট ফিজিক্সে এটা বলা যাবে না। ফিজিক্সে মন বলে কোনো কিছু নাই। আসো, অতিক্রান্ত দূরত্ব পথের উপর নির্ভরশীল। পথের উপর নির্ভরশীল। ওকে, পথ চেঞ্জ হলে অতিক্রান্ত দূরত্ব চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। যদি দুইটা পথের দৈর্ঘ্য সেম হয় তাহলে চেঞ্জ হবে না, বাট যদি দুইটা পথের দৈর্ঘ্য সেম না হয় সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের কোনো ডিরেকশন আছে? আমরা কি কোনো ডিরেকশন দিছি? না। তারপর অতিক্রান্ত দূরত্ব কি রাশি? স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। ভাই কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। একক কি? একক কি? কেজি? অতিক্রান্ত দূরত্বের একক কেজি হবে না, অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার। কি?
মিটার 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 কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয় নরমালি, ডিস্টেন্স। ওকে, কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে। এটা ইংলিশে বলা হয় হচ্ছে ডিস্টেন্স। ওকে, মাত্রা কি? মাত্রা তো এল, সকল দৈর্ঘ্যের মাত্রা এল, দূরত্ব হোক সরণ হোক যা খুশি হোক না কেন, দৈর্ঘ্য মানেই এল। ওকে, তো এটার মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে এল। মনে থাকবে? ভুল হবে? হবে না, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সরণ। সরণ কি ভাইয়া? সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। কি? সরণ হচ্ছে আদি অবস্থান, দেখো ইনিশিয়াল পজিশন বা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী মধ্যবর্তী সরল রৈখিক বা ন্যূনতম দূরত্ব, সরল রৈখিক বা ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? অথবা লিখতে পারো ন্যূনতম বা মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব, এটাকেই বলা হয় হচ্ছে সরণ। তবে সরণও আসলে এক ধরনের দূরত্ব বাট একটা নির্দিষ্ট দিকে। সরণও এক ধরনের দূরত্ব বাট একটা সার্টেন ডিরেকশনে। কোন ডিরেকশনে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এবং এইটাই হবে মিনিমাম ডিস্টেন্স, দুইটা পয়েন্ট বা দুইটা বিন্দুর মাঝে। আমি তোমাকে বললাম একটা বিন্দু আছে এখানে, কোথায়? এখানে। আর একটা বিন্দু আছে এখানে, বলো এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কোনটা? এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এদের যে সরল রৈখিক দূরত্ব সেটা। কোনটা? এদের যে সরল রৈখিক দূরত্ব সেটা। তুমি অন্য যেই পথেই যাও না কেন এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে তোমার এ থেকে বিতে যাওয়া লাগবে। আমি তোমাকে বললাম এ থেকে বিতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যাও, কোন পথে যাওয়া লাগবে? একদম সরল রৈখিক পথে। দুটার মাঝখানে যে লিনিয়ার পাথটা সেটা দিয়ে গেলেই তুমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে যা পৌঁছাতে পারবা। অন্য তুমি যেই পথে যাও, তুমি বললা ভাইয়া আমি যদি এই পথে যাই, কোন পথে? ওই যে ভাইয়া চুমকি চলেছে একা পথে, ওই পথে না, ওই পথে যাওয়া যাবে না। ওই পথে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? ওই পথে যাওয়া যাবে না। কিন্তু এইটাই গেলে তোমার কি অতিক্রান্ত দূরত্ব এটার চেয়ে কম হবে না, বেশি হবে? তুমি বললা ভাইয়া আমি একটু ঘুরে ঘুরে যাই, কিভাবে? ভাই আমি একটু এইভাবে যাই, এভাবে গেলে কি দূরত্ব কম হবে না, বেশি হবে। সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করবা তুমি কোন পথে? এই সরল রৈখিক পথে। সো মাথায় রাখতে হবে সরণ যেই দিকে কাজ করে সেই দিক বরাবর যদি তুমি যাইতে পারো তুমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে গিয়ে পৌঁছাবা। এবং সরণ সবসময় সরল রৈখিক কি হবে? কি হবে? অলওয়েজ সরল রৈখিক। লেখো, এটা লিখে রাখো, সরণ সবসময় বা সর্বদা সরল রৈখিক। সরণ সর্বদা সরল রৈখিক, ঠিক আছে? সরল রৈখিক। এবং এক বিন্দু থেকে আরেক বিন্দুর সরণ ওই দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে ইন্ডিকেট করে। একটা বিন্দু ধরো এ থেকে বি এর যে সরণ, এটা এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে ইন্ডিকেট করে। অন্য যেই পথেই তুমি এ থেকে বিতে যাও না কেন তোমার অতিক্রান্ত দূরত্ব সরণের তুলনায় বেশি হবে, এর চেয়ে কম হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাহলে সরণ কি রাশি ভাইয়া? সরণ কি স্কেলার রাশি? না, সরণের একটা নির্দিষ্ট দিক আছে। সরণ সবসময় একটা নির্দিষ্ট দিকেই কাজ করে। কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অলওয়েজ। আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে সংযোজক সরল রেখা সেইটা বরাবর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে কাজ করে সরণ। সংযোজক সরল রেখা বরাবর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সবসময় সরণ ক্রিয়াশীল হবে, এই ডিরেকশনটা ফিক্সড। তার মানে সরণের একটা মান আছে, সরণের একটা দিক আছে। তাহলে এটা কি রাশি? এটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। মানটা কি হবে? মান হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বই সরণ, এটাই সরণের মান। ডিরেকশন কি হবে? ডিরেকশন হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সব সময়। কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অবস্থান হতে শেষ অবস্থানের দিকে। বুঝেছো? সহজ আছে না? সহজ আছে, কিন্তু কঠিন লাগতেছে না? গুড। কঠিন না লাগলে ঠিক আছে, কঠিন লাগলে কিন্তু গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? এইসব যদি কঠিন লাগে ভাই তাহলে তোমাকে বিয়ে দিয়ে দেওয়া লাগবে, তোমার জন্য এটাই ঠিক আছে, পড়ালেখার করা যাবে না। এগুলো খুব সহজ জিনিস, 9 10 পড়ে আসছো না, ওগুলাই তো, আর তো কিছু না, সামনে আসতেছে। চলো, সরণের সংজ্ঞা কি লেখা আছে? কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনকে বস্তুর সরণ বলে। কি সংজ্ঞা লিখে রাখছে? সরণ একটা ভেক্টর রাশি, সুতরাং এর মান এবং দিক উভয় আছে। এই সংজ্ঞাটা পচা সংজ্ঞা, এটা ভুলে যাও। সরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বা সরল রৈখিক দূরত্ব। সরণের মান আছে, দিক আছে, এটা ভেক্টর রাশি। কোন দিক কাজ করে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সংযোজক সরল রেখা বরাবর।
মনে থাকবে শিওর। ভাইয়া স্মরণের একক কি হবে? দৈর্ঘ্য তো, তাই না? স্মরণ তো দৈর্ঘ্য, ন্যূনতম দৈর্ঘ্য, দুইটা বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব বা দৈর্ঘ্য সেটাই হচ্ছে স্মরণ। তার মানে স্মরণ এক ধরনের দূরত্ব, তাহলে এটার একক কি হবে? এইটার একক হবে মিটার। ওকে, এটার মাত্রা কি হবে? সেম ভাই, এইটার মাত্রাও হবে ক্যাপিটাল এল। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে। কি দিয়ে? নর্মালি এস দিয়ে প্রকাশ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্স দিয়েও প্রকাশ করা হয়। এবং এটার উপরে একটা ভেক্টর সিম্বল দিতে হবে। কেন? কারণ স্মরণ একটা স্কেলার রাশি না, স্মরণ একটা ভেক্টর রাশি। বুঝেছি? মনে থাকবে? কনফিউশন আছে? নাই। যদি না থাকে দেখি তো একটা এমসিকিউ এর অ্যান্সার দাও। কি করো? একটা এমসিকিউ এর অ্যান্সার। আচ্ছা, এমসিকিউ এর অ্যান্সার দেওয়ার আগে একটা এমসিকিউ এর অ্যান্সার তোমাদের দেওয়া লাগবে, বাট তার আগে একটা কথা বলি। ধরো 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 একটা বস্তু এখান থেকে এখানে যাবে, তার কাছে অনেকগুলো অপশন আছে, সো মেনি অপশনস। ধরো এখান থেকে এখানে সে এই বরাবর যাইতে পারে। ওকে, এটা হচ্ছে তার প্রথম পথ বা পথ 1। ওকে, সে এভাবে যাইতে পারে, এটা হচ্ছে পাথ 2। ওকে, সে এভাবে যাইতে পারে, এটা হচ্ছে পাথ 3। আবার সে চাইলে এভাবে ঘুরে টুরেও এখানে যাইতে পারে, এটা হচ্ছে পাথ 4। আচ্ছা, এর মধ্যে দূরত্ব কোনটা এবং স্মরণ কোনটা? বলো, কোনটা দূরত্ব কোনটা স্মরণ? তুমি বললা ভাইয়া স্মরণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, বা দুইটা বিন্দু, আদি বিন্দু আর শেষ বিন্দু, বা আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তার মানে এই যে 1 নাম্বার যে পথটা, এটা আসলে স্মরণকে ইন্ডিকেট করতেছে। তার মানে 1 নাম্বারটা স্মরণ, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে, ঠিক আছে, মেনে নিলাম, তুমি যা বলবা তাই। তাহলে 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে স্মরণ। ওকে, তাহলে দূরত্ব কোনটা? দূরত্ব কোনটা? এই যে 2 নাম্বার, যেটা 2 নাম্বার, এটা তো সর্বনিম্ন দূরত্ব না, এটা একটা পথ, যেই পথে আমরা আঁকায় বাঁকায় এ থেকে বিতে গেছি, বা শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুতে গেছি। তাহলে এই পথের যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই পথ অতিক্রান্ত দূরত্ব। সিমিলারলি ভাই, যে 3 নাম্বার যে পথ আছে, এইটার যে দৈর্ঘ্য, সেটাও কি? এই পথ অতিক্রান্ত দূরত্ব। আবার ভাই 4 নাম্বার যে পথ আছে, এইটার যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই পথে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে ভাইয়া 2, 3, 4, ভুল, এই 4টাই দূরত্ব। স্মরণও তো একটা দূরত্বই ভাই, দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে স্মরণ। দূরত্ব সবগুলাই, তুমি যেই পথে যাও না কেন, সেই পথের যে দৈর্ঘ্য, সেটাই দূরত্ব। সেটা স্মরণ নাকি না, ডাজেন্ট ম্যাটার, দূরত্ব হবেই। যদি দূরত্বটা সর্বনিম্ন হয়, তখন সেই দূরত্বকে তুমি স্মরণ বলবা। ওকে, তাহলে দূরত্ব সবগুলাই। 1, 2, 3, 4 সবাই না, তোমাদের চকলেটই দিব। চলো, সব প্রশ্ন হচ্ছে দূরত্ব এবং স্মরণের মধ্যে সম্পর্ক কি? দূরত্ব, ধরো দূরত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করতেছি, ডিস্টেন্স, এবং স্মরণকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করছি, ডিসপ্লেসমেন্ট। দূরত্ব এবং স্মরণ, এই দুজনের মধ্যে সম্পর্ক কি? মধ্যে সম্পর্ক কি? এরা কি ভাই বোন? ওই সম্পর্ক না রে, সম্পর্ক কি? ম্যাথমেটিক্যাল রিলেশন কি? বলো। 1 নাম্বার অপশন হচ্ছে দূরত্ব গ্রেটার দেন স্মরণ। স্মরণের মানের কথা চিন্তা করো, ডিরেকশনের কথা আপাতত ভুলে যাও। 2 নাম্বার হচ্ছে দূরত্ব ইকুয়ালস টু স্মরণ। 3 নাম্বার হচ্ছে দূরত্ব গ্রেটার দেন অর ইকুয়াল স্মরণ। এবং 4 নাম্বার হচ্ছে দূরত্ব লেস দেন অর ইকুয়াল স্মরণ। বলো, এই 4টার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? কেউ যদি দিতে পারো সঠিক উত্তর, তাকেই কিন্তু একটা চকলেট খাওয়াবো, ঠিক আছে? বলো তো দেখি 4টার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? দূরত্ব এবং স্মরণের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন কি? দূরত্ব স্মরণের চেয়ে বড় হবে, দূরত্ব স্মরণের সমান হবে, দূরত্ব স্মরণের সমানও হইতে পারে, বড়ও হইতে পারে, নাকি দূরত্ব স্মরণের সমানও হইতে পারে, ছোটও হইতে পারে? বলো দেখি, পারো কিনা, তোমাদের কমেন্ট পড়ে আসো। লেটস গো। ভাইয়া 27-এর ডাইনামিক্স কি ফ্রি নেবেন নাকি? না, একটা ক্লাসই শুধুমাত্র, আর না। সেকেন্ড ক্লাস থেকে আমরা আবার প্রাইভেট ব্যাচে চলে যাবো। ভেক্টর ফ্রিতে পড়েছি না, আবার ডাইনামিক্স ফ্রি? আয় হায়, না, পোলাপান ধরে আমাকে মারবে ভাই। দূরত্ব এবং স্মরণের মধ্যে সম্পর্ক কি হবে? দূরত্ব গ্রেটার দেন স্মরণ, দূরত্ব ইকুয়ালস টু স্মরণ, দূরত্ব গ্রেটার দেন অর ইকুয়াল টু স্মরণ, নাকি লেস দেন অর ইকুয়াল টু স্মরণ? পারলেই কিন্তু চকলেট, হ্যাঁ, নগদ নগদ চকলেট। দেখি পারো কিনা। কেউ পারে না, এদের নিয়ে আমি কই যাব ভাই? জাতিটাকে নিয়ে শুধুমাত্র হতাশ হই, হতাশা ছাড়া কিছু কাজই করে না তোমাদের নিয়ে। একটা এমসিকিউ দিছি, বাচ্চা পোলাপানের এমসিকিউ, নর্মাল বেসিক টুক যদি ক্লিয়ার থাকে, এমসিকিউ সলভ করতে পারা উচিত, তোমরা পারতেছো না, কি করবো বল আমি তোমাদের নিয়ে? আচ্ছা, সৌরভ বলছে 3 নাম্বারটা, এই তো একজনকে পাওয়া গেছে, অন্তত উত্তর দিছে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হচ্ছে? একটু চিন্তা করো, চিন্তা করে উত্তর দাও। 4টা অপশন আছে, এর মধ্যে কোনো একটা তো সঠিক হবে।
যে কোনো একটা সঠিক হবে, দুইটাও সঠিক হইতে পারে, দুইটা সঠিক হবে না, একটাই সঠিক হবে। বলো কোনটা? আর কেউ চেষ্টা করবেন সলভ করার, ট্রাই করো, চিন্তা করো, চিন্তা না করলে কিন্তু কিছু হবে না। তুমি যদি মনে করো আমি চিন্তা করবো না কখনো, ভাইয়া যতটুকু শিখাই দিবে ততটুকুই, আমি নিজে এত চিন্তা করতে পারবো না, তাইলে ভাই তুমি হাউস ওয়াইফ হয়ে যাও, তোমার তো আর কিছু করার দরকার নাই। না, হাউস ওয়াইফ হওয়ার জন্য চিন্তা করা লাগে, সরি কেউ আবার অফেন্ড হয়েন না, যাই হোক। চিন্তা করতে হবে, চিন্তা না করলে কিন্তু সমস্যা, চিন্তা না করলে কিন্তু নতুন নতুন ম্যাথ সামনে আসলে তুমি কিন্তু আর সলভ করতে পারবা না, জীবন কিন্তু ওখানেও বেদনা হয়ে যাবে। গাইস ট্রাই টু সলভ। সাদমান বলছে 2 এবং 3, ওকে। পিয়ারি বলছে হচ্ছে 3, আচ্ছা ঠিক আছে, শুনো সঠিক উত্তর হবে হচ্ছে 3। আচ্ছা 2 এবং 3 বলার কারণ কি? 3-এর মধ্যে তো 2 আছেই, কি আর বলবো। দেখো এখানেই খেয়াল করো, এখানে আমাদের অনেকগুলো দূরত্ব আছে, এটা একটা দূরত্ব D1, এটা একটা D2, এটা একটা D3, এটা একটা D4, বাট সরণ তো একটাই। কোনটা? সর্বনিম্ন দূরত্বই হচ্ছে সরণ। তাহলে যে এইটা হচ্ছে আমাদের সরণ। তাহলে দেখো সরণ কিন্তু দূরত্বের সমান হইতে পারে, সর্বনিম্ন দূরত্বটা দিয়ে সরণ, তাই না? এইটা বাদে অন্য যে কোনো পথে তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাও, অতিক্রান্ত দূরত্ব সবসময় বড়ই হবে। অতিক্রান্ত দূরত্ব সরণের চেয়ে কখনো ছোট হইতে পারে না, আইদার সমান হবে অথবা অতিক্রান্ত দূরত্ব সরণের চেয়ে বড় হবে, এই দুইটার যে কোনো একটা। অতিক্রান্ত দূরত্ব কখনোই সরণের চেয়ে ছোট হওয়া সম্ভব না। ডি ক্যান নেভার বি লেস দ্যান এস, এইটা কখনো হওয়া পসিবল না। বুঝতে পারছি, সহজ, ওকে গুড। এটা যদি এমসিকিউ আসে, যদি তুমি পরীক্ষার হলে পারো, আমাকে একটা চকলেট খাওয়াও, ঠিক আছে, কারণ তুমি আমার জন্যই পারলা। এমনিও তুমি পারতা। আচ্ছা নেক্সট আমরা ম্যাথ করবো। ও মাই গড, লেটস গো। 1 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে একটা সেমি সার্কেল অর্ধবৃত্তাকার পথ। কি বলছে? এবি পথে দূরত্ব এবং সরণের অনুপাত নির্ণয় করো। তুমি কই গেছো? এ থেকে বিতে গেছো। আচ্ছা এ থেকে বিতে গেছো মানে তুমি একটা অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করছো। আচ্ছা এই অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি দ্বারা আমরা অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করতেছি, এস দ্বারা সরণকে প্রকাশ করতেছি, মনে রাখো। ওকে বলো অতিক্রান্ত দূরত্ব কত হবে? একটা বৃত্তাকার পথ যদি তুমি পুরাটা ঘুরে আসতা, তাহলে অতিক্রান্ত দূরত্ব হইতো বৃত্তের পরিধি 2πr এর সমান। তুমি কি পুরোটা ঘুরছো? না, তুমি ঘুরছো অর্ধেক, সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল, পুরাটা ঘুরলে হইতো 2πr, তুমি তার অর্ধেক ঘুরছো। কতখানি ঘুরছো বলো? অতিক্রান্ত দূরত্ব কত হবে? πr। তার মানে এই পথে অতিক্রান্ত দূরত্ব ডি হচ্ছে πr, আর হচ্ছে ওর ব্যাসার্ধ। আচ্ছা সরণ কতটুকু হবে? দেখো তুমি ছিলা এখানে, ফাইনালি গেছো কোথায়? এখানে। সরণ কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, মানে এই যে এইটা হচ্ছে সরণ, ঠিক আছে? এইটা কি? এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ। বলো সরণের মান কতটুকু হবে? খুবই সহজ ভাই, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ আর, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ আর, তাহলে সরণ হবে হচ্ছে ব্যাসের সমান 2r। কত? 2r। তাহলে বের করে ফেলেন, সরণ আসতেছে 2r। হইছে? কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে দূরত্ব এবং সরণের অনুপাত, রেশিও d/s কি হবে বলো? πr ডিভাইডেড বাই 2r, তার মানে π/2। শেষ। পারবো। এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এমসিকিউতে আসবে, রিটেনে দিবে না, দিলে এমসিকিউতে দিবে, আশা করি সলভ করে আসতে পারবা। গেল। নেক্সট কি বলছে? বলছে এ বি সি ডি পথে দূরত্ব এবং সরণের অনুপাত নির্ণয় করো। কিন্তু ভাই ছবিই তো নাই, কারণ ছবি আমি আঁকবো, দাঁড়াও, চলো আসো ছবি আঁকো। এই বরাবর একটা কিউব আঁকো, ঘনক, একটা ঘনক আঁকতে হবে। কি আঁকতে হবে? একটা ঘনক। ওকে ধরো এই এরকম কিছু একটা, ঠিক আছে, একটা ঘনক এঁকে ফেলো। এই ওকে, এই বরাবর এই ওকে, এই বরাবর এই ওকে, এবং এই বরাবর হচ্ছে এই। একটা ঘনক আমরা আঁকলাম। বস্তু কোথায় ছিল? বস্তু ছিল হচ্ছে এখানে। কোথায়? এখানে। ঘনকের একটা কোণ, এটা হচ্ছে ঘনক। ঘনক মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। এবং ধরো ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এ। প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, স্মল এ। ওকে এখন এই বস্তুটা কোন পথে গেছে? বস্তুটা এখান থেকে আসছে এখানে, কোথায়? এখানে। দেন এখান থেকে গেছে এখানে, দেন এখান থেকে গেছে এখানে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই যে এ বি সি ডি যে পথটা, যেখানে এটা লেখা আছে এ বি সি ডি পথটা, এ থেকে বিতে আসছে, বি থেকে সি, সি থেকে ডিতে গেছে।
এই পথে একটা অতিক্রান্ত দূরত্ব আছে, আবার এই পথে একটা সরণও আছে। প্রশ্ন হচ্ছে এই পথে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত নির্ণয় করো। এখন দেখো অতিক্রান্ত দূরত্ব বের করা তো খুব সহজ, স্কেলার রাশি। তুমি জাস্ট দেখবা কোন পথে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেন সবগুলোকে যোগ করে দিবা, টোটাল মানটাই হবে অতিক্রান্ত দূরত্ব। যেমন এখানে যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে একটা ঘনক, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও সবগুলা এ এখানে। তাহলে বলো অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখান থেকে প্রথম এখানে আসছে এ, এখান থেকে এখানে গেছে এ, কত হইলো 2a, দেন আবার এখান থেকে এখানে গেছে এ, কত হইলো 3a। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? a প্লাস a প্লাস a 3a। ভাই এভাবে কেন যোগ করতেছেন? ভেক্টর লাগবে না? অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। নরমালি যোগ করবা, নরমাল বীজগাণিতিক যোগ। তাহলে a প্লাস a প্লাস a, এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? থ্রাইস a বা 3a। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি কত? 3a। সরণটা বের করো তো দেখি, আমার আগে পারা উচিত। অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 3a বা ইজ ইকুয়ালস টু ডি। এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, ডিস্টেন্স। আচ্ছা সরণ কোনটা? সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এখানে আদি অবস্থান কোনটা? আদি অবস্থান হচ্ছে এইটা। শেষ অবস্থান কোনটা? শেষ অবস্থান হচ্ছে এইটা। আচ্ছা দুইটার মধ্যে সরল রৈখিক দূরত্ব কোনটা বলো? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব হচ্ছে এইটা, এই যে কর্ণ বরাবর, ডায়াগোনাল বরাবর। এটা যদি একটা ঘরের মতো চিন্তা করো, তোমার ঘরের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত একটা কর্ণ চিন্তা করো, সেটাই হচ্ছে এই কেসটায় সরণ। মানে একটা বস্তু ঘরের এই কোণায় ছিল, এই কোণা থেকে ওই কোণায় গেছে, ওই কোণা থেকে ওই কোণায় গেছে, তারপর আবার ওই কোণা বরাবর উপরে উঠছে। তাহলে সরণ কি হবে? সরণ হবে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত একদম সরল রৈখিক দূরত্ব। এই যে কর্ণটা হচ্ছে সরণ। এই কর্ণের দৈর্ঘ্য তোমার বের করা লাগবে, তাইলেই সরণ বের হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য কেমনে বের করবা? দেখো বিভিন্নভাবে বের করা যেতে পারে। তুমি ভেক্টর দিয়ে বের করতে পারো, তুমি চাইলে নরমালিও বের করতে পারো। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় √3a, যদি তোমার জানা থাকে খুব ভালো। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়? √3a। সো এখানে সরণ আসলে √3a হবে। তুমি চাইলে এটাকে ভেক্টর দিয়েও বের করতে পারো। কিভাবে? তুমি অক্ষ ডিফাইন করে দাও। ধরো তুমি চিন্তা করো এইটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, কোনটা? জাস্ট চিন্তা করো, তুমি চিন্তা করতে তো কোনো দোষ নাই। আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কে যে কোনো দিককে পজিটিভ এক্স ধরতে পারি। তুমি চাইলে এই দিককেও প্লাস এক্স ধরতে পারতা, কোনো সমস্যা নাই। ওকে, ধরো এইটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, ওকে, এবং এটা হচ্ছে পজিটিভ জেড অক্ষ। কি বললাম? লেটস সাপোজ এটা পজিটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই এবং এটা হচ্ছে পজিটিভ জেড। আমরা ধরলাম এবং বস্তু ধরলাম শুরুতে ছিল মূল বিন্দুতে, ধরলাম এটা মূল বিন্দু, ধরতে তো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বলো তো ওই ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো এ থেকে ডিতে যাওয়ার জন্য বস্তু প্রথমে এ থেকে বিতে আসছে। আচ্ছা এ থেকে বি কতখানি দূরে? এইটার দৈর্ঘ্য হচ্ছে এ, এক্স অক্ষ নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ একক পরিমাণ দূরে। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো এ থেকে বিতে যাওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর মুভ করা লাগছে, লাগে নাই। জেড অক্ষ বরাবর মুভ করা লাগছে, লাগে নাই। তাহলে ওয়াই আর জেড এর স্থানাঙ্ক চেঞ্জ হবে? তুমি যদি ওয়াই অক্ষ বরাবর না যাও, জেড অক্ষ বরাবর না যাও, ওয়াই জেড এর স্থানাঙ্ক তো চেঞ্জই হবে না। তুমি মুভ করছো কেবলমাত্র নেগেটিভ এক্স অক্ষ বরাবর, কতখানি? এ একক পরিমাণ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -a0 0। ওকে, আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো বি থেকে সিতে যাওয়ার সময় আমরা মুভ করছি কেবলমাত্র প্লাস ওয়াই অক্ষ বরাবর। আমরা বি থেকে সিতে যাওয়ার সময় এক্স অক্ষ বরাবরও মুভ করি নাই, জেড অক্ষ বরাবরও মুভ করি নাই, কেবলমাত্র প্লাস ওয়াই অক্ষ বা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর মুভ করছি। কতটুকু? এ একক পরিমাণ। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে -a+a0। ঠিক আছে, ফাইনালি সি থেকে ডিতে যাওয়ার সময় আমরা পজিটিভ জেড অক্ষ বরাবর এ একক মুভ করছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মুভ করি নাই। সি থেকে ডিতে যাওয়ার সময় এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কিন্তু মুভ করি নাই, কেবলমাত্র পজিটিভ জেড অক্ষ বরাবর এ একক পরিমাণ উপরে উঠছি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? -a। ওকে, এবার দেখো তুমি জানো এ বিন্দুর স্থানাঙ্ক 0 0 0, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -a। তাহলে এই সরণ ভেক্টরটা কি হবে? সরণ ভেক্টর নির্ণয় করা শিখছিলাম না, বলো এটা যদি আমি সরণ ভেক্টর দিয়ে প্রকাশ করি, সরণ ভেক্টর কি হবে? সরণ ভেক্টর হবে হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এ বিন্দুর স্থানাঙ্ক, মানে -ai ক্যাপ প্লাস aj ক্যাপ প্লাস a k ক্যাপ। তাহলে সরণের মান কত হবে? সরণের মান হবে √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার বা √3a। এটা হবে হচ্ছে সরণ। বুঝেছো? সহজ।
সো তোমার যদি জানা না থাকে সেক্ষেত্রে তুমি ভেক্টর দিয়েও চিন্তা করতে পারো। এমনিতে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তোমার জানা থাকা উচিত। ঘনকের এক একটা সারফেসের যে কর্ণ, মানে যে সারফেসেরও তো ডায়াগোনাল আছে, এটাকে বলা হয় সারফেসের কর্ণ, এটাকেও বলা হয় সারফেসের কর্ণ, এইটাও হচ্ছে সারফেসের কর্ণ। এগুলোর দৈর্ঘ্য হয় √2a। এবং ঘনকের যে মেইন কর্ণ, এই বরাবর একটা, এই বরাবর একটা, আবার এই বরাবর একটা চিন্তা করতে পারো, আবার এই বরাবর একটা, এগুলার দৈর্ঘ্য হয় হচ্ছে √3a। তুমি চাইলে এভাবে ভেক্টর দিয়েও চিন্তা করতে পারো। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 3a এবং সরণ হবে কতটুকু? সরণ হবে √3a। ওকে, আমার কি লাগবে? দূরত্ব আর সরণের অনুপাত, তার মানে আমার লাগবে হচ্ছে d/s। উপরে আছে 3a, নিচে আছে √3a, অ্যান্সার হবে √3। দূরত্ব সরণের চেয়ে বড়ই আসবে, সমান আসতে পারে বাট ছোট আসার কোনো সুযোগ নাই। ওকে, বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছে? বলেছে এ বি পথে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। কোন পথে? এই দেখো, এ থেকে বিতে গেছে, 4/1 ঘুরছে। সহজ কথা, এখানে হচ্ছে 4/1 ঘুরছে। তাহলে দেখো, এটা আমাদের সেন্টার। ওকে, সেন্টার যদি হয়, এটা আমাদের ব্যাসার্ধ, এটা কি আমাদের ব্যাসার্ধ, এটাও কি আমাদের ব্যাসার্ধ। ওকে, বস্তু ঘুরছে কতটুকু? এ থেকে বিতে যাওয়ার জন্য পুরা বৃত্তের 4/1। ওকে, লেখো 1/4 ঘুরছে, 1/4 রেভলিউশন বা 1/4 ঘুরেছে, রেভলিউশন, 4/1 ঘুরছে। প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। বলো, অতিক্রান্ত দূরত্ব বের করা তো খুব সহজই হবে। এখানে যদি এই বস্তু পুরাপুরি একবার ঘুরতো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হইতো? পরিধির সমান 2πr। লেটস সাপোজ এই বস্তুটা একবার ঘুরছে, কি করছে? পুরাটা হচ্ছে সে একবার ঘুরে আসছে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2πr। এখন সে একবার না ঘুরে ঘুরছে 4/1, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? একবার ঘুরলে যতটুকু ঘুরতো তার 4/1, তার মানে 2πr/4 বা πr/2। তার মানে এই কেসটাতে অতিক্রান্ত দূরত্ব হবে, লেখো অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? d = πr বা 2πr/4 অথবা πr/2। যদি আর এর মান দিয়ে দেয়, অতিক্রান্ত দূরত্বের মানও বের হয়ে যাবে। এবার সেকেন্ড কোয়েশ্চনে বলছে সরণ নির্ণয় করো। কি? সরণ এস নির্ণয় করো। বলো, সরণ কেমনে বের করবা? সরণ হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তার মানে আমার লাগবে হচ্ছে এবার এইটা। কোনটা? এইটা লাগবে, এইটা হচ্ছে সরণ। এইটা কেমনে বের করব ভাইয়া? দেখো, খুবই সহজ, এই কেসটাতে খুব সহজ। এখানে আছে হচ্ছে আর, তাই না? এটা কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ আর, এটাও কি ব্যাসার্ধ আর। এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ভাই কেমনে বুঝলেন এটা 90 ডিগ্রি? ইসরে, একটা কি বলে বৃত্তের সেন্টারে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় টোটাল? একবার ঘুরে আসলে 360 ডিগ্রি। তার 4/1 ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360/4, 90 ডিগ্রি ভাই। সো এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে আর, ভূমি হচ্ছে আর, তোমার লাগবে অতিভুজ। অতিভুজ কি হবে? √r² + r², মানে √2r। কত হবে ভাই? √2r। তার মানে এখানে সরণ হবে হচ্ছে √r² + r², মানে √2r। শেষ। পারবো যদি পরীক্ষায় আসে কখনো। যদি ভুলে ভুলেও এত সহজ প্রশ্ন দিয়ে দেয় আর তুমি যদি সলভ করে আসতে না পারো, তুমিও যদি সেই ভুলটাই করো, তাহলে কিন্তু জীবন বেদনা। এগুলো পরীক্ষায় আসলে পারা লাগবে। ওকে, নেক্সট কি বলেছে? বলছে এ বি পথে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। এবার এ হচ্ছে একদম সর্বোচ্চ বিন্দু, বি হচ্ছে সর্বনিম্ন বিন্দু। ভাই এটা বেশি সহজ, এটা হচ্ছে হাফ রেভলিউশন। কি? হাফ রেভলিউশন মানে হচ্ছে অর্ধেক ঘুরছে। ওকে, যদি অর্ধেক ঘুরে, বলো সরণ কতটুকু হবে এবং অতিক্রান্ত দূরত্বই বা কতটুকু হবে? যদি একবার ঘুরতো তাহলে অতিক্রান্ত দূরত্ব হইতো 2πr, ওই যে আগেরটার মতো, ওই যে ওইরকম একটা কেস আমরা শুরুতে দেখে আসলাম না, একটা সেমি সার্কেল, সেম জিনিস। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 2πr/2। কি? অতিক্রান্ত দূরত্ব হবে 2πr/2, মানে হচ্ছে πr, এটাই আমাদের d এর মান। এবং সরণ কি হবে বলো? সরণ হবে হচ্ছে 2r, ব্যাসের সমান। যদি অর্ধেক ঘুরে, সরণ সবসময় কত? ব্যাসের সমান। এতটুকু।
এটা হচ্ছে আমাদের সরণ। সরণের দিক কোন দিকে হবে? এই দিকে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। কত? 2r। ওকে, এখন 4 ভাগের 1 ভাগ, অর্ধেক, এগুলো আসতে নয় পারবো। যদি র্যান্ডমলি বলে, ধরো তোমার বললো 37 ডিগ্রি ঘুরছে, কি করবা? তোমাকে বললো যে একটা বিন্দু বৃত্তের উপর 37 ডিগ্রি ঘুরছে, সরণ কত? কেমনে বের করবো? অতিক্রান্ত দূরত্ব তো সহজে বের করা যাবে। সো আমাদের একটা জেনারেল কেস লাগবে, জেনারেল একটা ফর্মুলা লাগবে। আসো শিখি, চলো। এটা দেখো, এখান থেকে আমরা শিখে ফেলবো। প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে একটা বস্তু আছে যে কিনা বৃত্তাকার পথে গতিশীল, সে এ থেকে বিতে আসছে 120 ডিগ্রি ঘুরে। কতটুকু ঘুরে? 120 ডিগ্রি ঘুরে। প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। দেখো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা তো খুব সহজ। কিভাবে সহজ? খেয়াল করে দেখেন, যদি এই পুরা বস্তুটা একবার ঘুরতো, তার মানে সে ঘুরতো 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরলে তার অতিক্রান্ত দূরত্ব হইতো 2πr। লেটস সাপোজ এই বস্তু 120 ডিগ্রি ঘুরে নাই, সে পুরোটা ঘুরছে। পুরোটা ঘুরলে তার কত ডিগ্রি ঘোরা হইতো? 360 ডিগ্রি ঘোরা হইতো। এবং যদি সে 360 ডিগ্রি ঘুরতো, তাহলে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হইতো? পরিধির সমান 2πr। বাট সে ঘুরছে 120 ডিগ্রি, সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব ঐকিক নিয়ম দিয়ে বের করে ফেলা যাবে। তার মানে 360 ডিগ্রি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হতো 2πr। ঠিক আছে, বাট সে ঘুরছে কতটুকু? সে ঘুরছে 120 ডিগ্রি, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 2πr ডিভাইডেড বাই 3। 120 বাই 360 1/3 হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এই কেসটাতে। ক্লিয়ার? বাট লাগবে তো সরণ। সরণ কেমনে বের করবা? দেখো, সরণ হচ্ছে এইটা, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এইটা আমার বের করতে হবে। এইটা হচ্ছে সরণ। এটা কেমনে বের করা যাইতে পারে? একটু বুদ্ধি খাটাই আমরা। হ্যাঁ, দেখো তো, এই পয়েন্টটার নাম যদি আমি দেই ও, খুব বেশি আপত্তি আছে? আশা করি নাই। এই ও একটা ভেক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এই যে ও এ যে ভেক্টরটা, সেটার মান কত হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। সিমিলারলি এই ওবি আর একটা ভেক্টর, সেটাও কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি যদি ও এ বি ত্রিভুজটাকে একটু আলাদাভাবে লিখি, কি ভাইয়া? যদি ও এ বি ত্রিভুজটাকে একটু আলাদাভাবে লিখি, এই এবং হচ্ছে এই, তাই তো? এবং এটা হচ্ছে আমাদের যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তো। যদি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা হয়, আমরা কি লিখতে পারি? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। দেখা যায় না? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা সেখান থেকে শুরু হচ্ছে, দুইটার যোগফল কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং সেই দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সংযোজক সরল রেখা। আমার লাগবে কি? আমার লাগবে সরণ, মানে এবি লাগবে। এবি মানেই তো সরণ, তাই না? আর একটা লেখো দরকার হইলে, ও এ এবি মানে হচ্ছে সরণ ইজ ইকুয়ালস টু ওবি। আমার এই সরণ ভেক্টরটা লাগবে। তাহলে বলো সরণ ভেক্টর কি হবে? সরণ ভেক্টর হবে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাগবে। তার মানে এই ওবি ভেক্টর আর ও এ ভেক্টর, এদের যদি ভেক্টর বিয়োগ আমি কইরা দেই, তাহলে কিন্তু আমি সরণ পেয়ে যাচ্ছি। ভেক্টর বিয়োগের মান যেন কেমনে বের করে বলো তো দেখি, মনে আছে কিনা? কি ছিল ফর্মুলা? এস বা এই বিয়োগ ফলের মান হবে রুট ওভার ও বির মানের স্কোয়ার প্লাস ও এর মানের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ও বির মান ইন্টু ও এর মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। এটা তো ভেক্টর বিয়োগ ফল নির্ণয় করার ফর্মুলা, তাই তো? ওকে, তাহলে আসেন এখানে ও বির মান কত? বৃত্তের ক্ষেত্রে এই ও বি ও এগুলো সবসময় আরই হবে, ব্যাসার্ধের সমানই হবে। বৃত্তাকার পথে যখনই তুমি অ্যানালাইসিস করতে যাবা, পরিধির উপর যখন মোশনটা হবে, ও বি ও এগুলো সব কি হবে? সবসময় তো আরই হবে, অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নাই, ব্যাসার্ধই হবে। তার মানে আর স্কোয়ার্ড প্লাস আর স্কোয়ার্ড মাইনাস 2 ইন্টু আর মানে 2r স্কোয়ার্ড কস আলফা। দেখো আর স্কোয়ার্ড প্লাস আর স্কোয়ার্ড কত হবে? 2r স্কোয়ার্ডই হবে। তাহলে 2r স্কোয়ার্ড যদি আমি কমন নেই, রুট ওভার 2r স্কোয়ার্ড, ভিতরে থাকবে 1 মাইনাস কস আলফা। বলো 1 মাইনাস কস আলফা সমান কত? 2 সাইন স্কোয়ার্ড আলফা বাই 2। হোয়াট? ইয়েস, ত্রিকোণমিতির ফর্মুলা আমরা ভেক্টরের এটা পড়ছিলাম, একটু মাথায় রাখতে হবে। সেটা কি? ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার্ড থিটা। কি? 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা সমান কত হবে? দেখো 2 থিটা হইলে ওখানে হয় হচ্ছে থিটা, এখানে আছে কি? কস থিটা। এখানে ছিল 2 থিটা, তার জন্য এখানে হচ্ছে থিটা। এখানে আছে থিটা, তাহলে এই পাশে কি হবে? থিটা বাই 2। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সহজ একদম।
জাস্ট অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে আর কিচ্ছু না। তাহলে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মনে যেন থাকে। তো চলো এখানে বসাই দাও, যদি বসাই দিই তাহলে কি আসবে, √2 r স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই 2 সাইন স্কোয়ার্ড আলফা বাই 2, 2 আর 2 এ হবে 4, তার মানে হচ্ছে 2 স্কোয়ার্ড r স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড, রুট করলে আসবে 2 r সাইন আলফা বাই 2। এইটাই হচ্ছে বৃত্তের মধ্যে সরণের জেনারেল ইকুয়েশন। যে কোনো ক্ষেত্রে এটা খাটবে, যে কোনো ক্ষেত্রে, কি বললাম, যে কোনো কেসে এটা অ্যাপ্লিকেবল। দেখো বৃত্তের উপর একটা বিন্দুর সরণ বের করার, যদি একটা বিন্দু বৃত্তের পরিধিতে গতিশীল হয় তার সরণ বের করার জেনারেল ফর্মুলাই হচ্ছে এটা। তুমি যে কোনো কেসে এই ফর্মুলা অ্যাপ্লাই করে সরণ বের করতে পারবা। ফর্মুলা কি, 2r সাইন আলফা বাই 2, মনে যেন থাকে, একদম ইজি। পারবো তো না, সহজ আছে। ওকে, তাহলে বলো এখানে সরণ কত হবে, কত হবে বলো, আলফার মান কত, আলফা হচ্ছে OA এবং OB-র মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে এই কেসটাতে সরণ হবে হচ্ছে 2 ইন্টু আর কত, আর তো আরই, আলফা বাই 2 সাইন আলফা হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 60, সাইন 60 মান √3 বাই 2, তার মানে √3r। ঠিক আছে, একদম ইজি। তুমি চাইলে এটা কোসাইন ল দিয়েও করতে পারতা, বাট আমাদের একটা জেনারেল ফর্মুলা দরকার ছিল, এটাই হচ্ছে সেই জেনারেল ফর্মুলা। ইনফ্যাক্ট আগের যে দুইটা কেস সেটাও তুমি এটা সলভ করতে পারো। দেখো এখানে আলফার মান কত হবে, এটা হচ্ছে আমাদের ও, ওকে, ও এবং ওবির মধ্যবর্তী কোণ কত, দেখো এখানে আলফা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে সরণ কত হবে, সরণ হবে হচ্ছে 2r সাইন আলফা বাই 2, আলফা কত 180 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90, সরণ হবে 2r। বুঝেছো? তাহলে এখানে আসো, এখানে সরণ কত হবে, এখানে আলফা কত, এই হচ্ছে OA এবং এই হচ্ছে OB, আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সরণ ইজ ইকুয়ালস টু 2r সাইন আলফা বাই 2, 90 বাই 2 মানে হচ্ছে 45, সাইন 45 মানে কি 1/√2, তার মানে অ্যান্সার হবে √2r। দেখো √2r আসছে। ওকে, তাহলে আমি তোমাকে র্যান্ডম যে কোনো কেসই দেই না কেন, যদি বস্তু বৃত্তের পরিধির উপর গতিশীল হয়, সরণ তুমি সব সময় এই একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে বের করতে পারবা, তোমার নতুন কোনো ফর্মুলাই লাগবে না। ওকে, সো র্যান্ডম যে কোনো সরণ 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 37 ডিগ্রি, 40 ডিগ্রি, ধরো তোমার পছন্দের 99 ডিগ্রি, তোমার বললাম বস্তু এ বিন্দু থেকে 99 ডিগ্রি সরে বি বিন্দুতে আসছে, সরণ কত, কি করবা, 2r সাইন আলফা বাই 2, শেষ, এটাই সরণ। বুঝছো? পারবো, শিওর। সো আমার মনে হয় বৃত্তের যে কোনো কেস আসলেই আমরা সলভ করে আসতে পারা উচিত। ওকে, নেক্সট আসেন, তো এখানে দ্রুতি এবং গড় দ্রুতি আমরা পড়েছি। দ্রুতি এবং গড় দ্রুতি কি ছিল বলো, বলো 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 বলো। প্রথমটা ছিল দ্রুতি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি, দ্রুতি বলি। ওকে, এবং পরেরটা ছিল গড় দ্রুতি। গড় দ্রুতির ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি, আশা করি তখন আমরা শুনছিলাম, বাট তাও আরেকটা বার। গড় দ্রুতি হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, কি মোট অতিক্রান্ত দূরত্ব, কোনো একটা সার্টেন অবজারভেশনে কোনো একটা বস্তু বা ব্যক্তি যতখানি মোট দূরত্ব অতিক্রম করবে ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময়, ওই দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগবে, মোট প্রয়োজনীয় সময় মানে হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। এটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে গড় দ্রুতি বা এভারেজ স্পিড, হোয়াট এভারেজ স্পিড। ঠিক আছে, মনে যেন থাকে, ওই সেম জিনিস, একক একক সবকিছু আমরা আগেই দেখছি, তো আশা করি কারো বেশি কনফিউশন নাই। এটা হচ্ছে স্কেলার রাশি, কারণ দ্রুতি মানে কি, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, সো স্কেলার রাশি ডিভাইডেড বাই স্কেলার রাশি, রেজাল্ট তো স্কেলারই আসবে। ওকে, একক মিটার পার সেকেন্ড, মাত্রা এলটি ইনভার্স 1 প্রকাশ করা হয় কি দিয়ে, ডি না সরি, স্পিড কে প্রকাশ করা হয় কি দিয়ে, কিছু একটা দিয়ে প্রকাশ করলে, ভিডিও প্রকাশ করতে পারো, অন্য কিছু প্রকাশ করতে পারো, সমস্যা নাই। ওকে, এবার আসো গড় বেগ এবং বেগ। বেগটা কি ছিল, বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে সরণ। ঠিক আছে, প্রতি সেকেন্ডে একটা বস্তু যতটুকু সরণ হবে একক সময়ে সরণকে আমরা কি বলি, বেগ। যদি এখানে বলছে মোট দূরত্ব, এটা তো গড় দ্রুতি, এই দেখছো, এই যে দেখো দুর্ঘটনাটা ঘটাইছে, ইস এখানে গড় দ্রুতি কেন আসলো, এখানে ভুল হয়েছে, ভুলে গড় দ্রুতির সংখ্যা লিখে ফেলছি। ঠিক আছে, আর এটা হবে হচ্ছে গড় বেগ, হালকা মিস্টেক। ঠিক আছে, বেগের সংখ্যা হচ্ছে একক সময়ে সরণ, একক সময়ে সরণকে কি বলা হয়,
বেগ বলা হয়। একটু মাথায় রাখো, একক সময়ের যে সরণ সেটাকে আমরা কি বলি? বেগ বলি। মানে 1 সেকেন্ডে যতটুকু সরণ হবে বস্তু সেটাই হচ্ছে বেগ। ওকে, এখন বেগ কি রাশি হবে? অবশ্যই ভেক্টর রাশি হবে। প্রতি সেকেন্ডে সরণ নিজেই ভেক্টর। তাহলে 1 সেকেন্ডের সরণ কি হবে? ভেক্টরই তো হবে। তার মানে বেগ হবে হচ্ছে ভেক্টর রাশি। কি? ভেক্টর রাশি। এটার মানও আছে, এটার ডিরেকশনও আছে। মান কি হবে? প্রতি সেকেন্ডে যতটুকু সরণ সে ঘটাবে বা তার যতটুকু সরণ করবে সেটাই বেগের মান। বেগের ডিরেকশন কি হবে? সরণ যেদিক কাজ করবে বেগের ডিরেকশনও সেই দিকেই হবে। মানে সহজ কথা, একটা বস্তুর বেগ যেদিক কাজ করে বস্তুর সরণ আসলে সেই দিকেই ওই পয়েন্টে বা ওই মোমেন্টে। ওকে, বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এই পুরো 2 বছরে তোমার ফিজিক্সে এই বেগই দেখা লাগবে। প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে কি আছে? বেগ আছে। বেগ জিনিসটা তোমার আসলে সব জায়গায় লাগবে। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, ভি ভেক্টর। ঠিক আছে? কি? ভি ভেক্টর। ওকে, ক্লিয়ার। কিন্তু আমরা দেখব সামনে অনেক ম্যাথ করার সময় এমনি ক্লিয়ার হয়ে যাবে। 9 10 যত পড়ছো তত জানা থাকলেই হবে। নতুন ভাবে আমাদের শিখতে হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই ক্লাসে জাস্ট বেগের বেসিক আলোচনা তোমার জানলেই হচ্ছে। মেইনলি যেটা জানা লাগবে সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ জিনিসটা কি? শোনো, গড় বেগ হচ্ছে কোন একটা সার্টেন এক্সপেরিমেন্টে টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। ওকে, গড় বেগ কি? গড় বেগ হচ্ছে টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। লেখো, টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। তার মানে ডেল এস বাই ডেল। এইটা হচ্ছে গড় বেগ। এটা অনেক লাগবে। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট হবে, সেই এক্সপেরিমেন্টের মধ্যে বলবে বস্তু এ থেকে বি তে গেল, বি থেকে সি তে, সি থেকে ডি তে। ওকে, তোমাকে বলবে গড় বেগ কত। তোমার কি করা লাগবে? বস্তুর টোটাল সরণ বের করা লাগবে। সেই টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে, সেটাই হবে হচ্ছে গড় বেগ। তাহলে ধরো একটা বস্তু প্রথমে ছিল এ তে, ঠিক আছে, দেন গেছে বি তে, ধরো ডি মিটার, দেন গেছে সি তে, ধরো আরো ডি মিটার, ঠিক আছে, কোথায় গেছে? সি তে। দেন আসছে ডি তে, কোথায়? ডি তে, ধরো আরো ডি মিটার, দেন গেছে ই তে, ধরো আরো ডি মিটার। তোমারে বললো গড় দ্রুতি কত? ধরো এ থেকে ই তে যাইতে তার ডেল টি পরিমাণ সময় লাগছে। তাহলে গড় দ্রুতি কত হবে? এখানে গড় দ্রুতি হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু? ডি 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 4d ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, যদি বলি গড় বেগ কত হবে? কি? গড় বেগ। দেখো তো এই পুরো যাত্রা পথে বস্তুর টোটাল সরণ কতটুকু? টোটাল সরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব। এইটা হচ্ছে টোটাল সরণ। ওকে ওকে, এই সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে গড় বেগ। ঠিক আছে, এইটা হচ্ছে গড় বেগ। সো দ্রুতি হচ্ছে কোন একটা এক্সপেরিমেন্টের মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, গড় দ্রুতি। আর গড় বেগ বা এভারেজ ভেলোসিটি সেটা কি? কোন একটা সার্টেন এক্সপেরিমেন্টে বা অবজারভেশনে টোটাল সরণ ডিভাইডেড বাই সময়। মনে থাকবে? গুড। এবার আসো ম্যাথ করলেই জীবন সুন্দর হয়ে যাবে। ওমা এগুলো বেশি আসলো, এই যেগুলো আবার এখন ব্যাক করছে, মানে কি বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লেটস সলভ সাম ম্যাথ। দেখো কি বলছে। 6 নাম্বার আমরা 5টা ম্যাথ করছি, আরো 6টা ম্যাথ আমরা করব। একটা বালক প্রথম 5 সেকেন্ডে পূর্ব দিকে 10 মিটার গেল এবং পরবর্তী 3 সেকেন্ডে পশ্চিম দিকে 6 মিটার গেল। বালকের গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। চলো, তাহলে বালক ছিল কোথায়? বালক ছিল হচ্ছে এখানে। প্রথমে পূর্ব পশ্চিম ডিফাইন করো তো দেখি। ধরো এই হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, এই হচ্ছে উত্তর দক্ষিণ। এইটা হচ্ছে আমাদের প্রথমে গেছে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এটা আমাদের পশ্চিম দিক এবং এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। তাহলে বালক ছিল কোথায়? বালক ছিল ধরো এখানে। প্রথমে সে কি করছে? সে প্রথমে 5 সেকেন্ডে পূর্ব দিকে 10 মিটার গেছে। কি করছে? 5 সেকেন্ডে পূর্ব দিকে 10 মিটার গেছে। এই বরাবর সে কি করছে? 5 সেকেন্ডে পূর্ব দিক কতটুকু গেছে? সে গেছে হচ্ছে 10 মিটার। পরবর্তী 3 সেকেন্ডে কি করছে? পশ্চিম দিকে 6 মিটার গেছে। পশ্চিম দিক মানে কি? যদি পূর্ব দিক হয়, পশ্চিম দিক তার এগেইনস্টে, তার মানে বালক আবার পশ্চিম দিকে আসছে 6 মিটার। কতখানি? 6 মিটার। কতটুকু সময়ে? 3 সেকেন্ড সময়ে। তার মানে t2 হচ্ছে 3 সেকেন্ড। তাহলে বালক ফাইনালি কোথায় আছে? ফাইনালি আছে এখানে। তোমাকে দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে গড় দ্রুতি কত আর একটা হচ্ছে গড় বেগ কত। বলো গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডেল টি ডিভাইডেড বাই মোট সময়।
অনেকে যেটা করবা যে প্রথমে বেগ বের করবা বা প্রথমে দ্রুতি বের করবা পরে দ্রুতি বের করবা এভারেজ করবা, হবে না, কিন্তু ভুল হবে, এভাবে করা যাবে না। তোমার দেখা লাগবে এই পুরো যাত্রা পথে মোট দূরত্ব কত এবং মোট কতটুকু সময় লাগছে, সেই দুইটা রেশিওই হবে হচ্ছে গড় দ্রুতি। বলো মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 4 মিটার। না, দূরত্ব তো স্কেলার রাশি গো। প্রথমে গেছে কত? 10 মিটার, দেন গেছে কতটুকু? 6 মিটার। যেদিক খুশি যাক, যেদিক খুশি যাক, ডাজন্ট ম্যাটার। প্রথমে গেছে 10 মিটার, পরে গেছে 6 মিটার, মোট অতিক্রান্ত দূরত্ব কত? 16 মিটার। তার মানে ডেলটি হচ্ছে আমাদের 16 মিটার। তার জন্য সময় লাগছে কতটুকু? প্রথমে লাগছে 5 সেকেন্ড, পরে লাগছে 3 সেকেন্ড, মানে সময় লাগছে 8 সেকেন্ড। কত? 8 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কত হবে? 2 মিটার পার সেকেন্ড। কত? 2 মিটার পার সেকেন্ড। শেষ। এবার আসো গড় বেগ। বলো গড় বেগ কেমনে বের করবা? গড় বেগ হবে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। বলো মোট সরণ কতটুকু? সে প্রথমে 10 মিটার এদিক গেছে, দেন আবার 6 মিটার এদিক আসছে। এগুলো একটু দেখা লাগবে না, তোমার দেখা লাগবে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তার আদি অবস্থান কোনটা? এইটা। শেষ অবস্থান কোনটা? এইটা। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব কোনটা? এইটা। এইটাই হবে সরণ। এইটা হচ্ছে টোটাল সরণ। তাহলে সরণ কতটুকু? এতটুকু 10, এতটুকু 6, তাহলে সরণ কত হবে? 4 মিটার। কত? 4। সময় লাগছে কতটুকু এইটুকু সরণ ঘটাইতে? এইটুকু সরণ ঘটাইতে সময় লাগছে প্রথমে 5 সেকেন্ড, পরে 3 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে প্রয়োজনীয় সময় 8 সেকেন্ড। তাহলে গড় বেগ হবে 0.5 মিটার পার সেকেন্ড। বুঝেছো? সহজ। পারবো? একদম ইজি। আশা করি কারো সমস্যা নাই, পারা উচিত, সহজ আছে। ঠিক আছে, চলো নেক্সট। পরেরটাই হচ্ছে মাথাটা একটা ঘুরান দিবে। হয়ে গেল নেক্সট। এইখানেই হচ্ছে তোমরা ভুলটা করবা। চলো, একজন ব্যক্তি 60 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বি তে গেল এবং 40 মিটার পার সেকেন্ড বেগে বি থেকে এ তে ফিরে আসলো। ব্যক্তির গড় বেগ কত? নাম্বার 1, ব্যক্তির গড় দ্রুতি কত? এখন মানুষ যেটা করে, মানে তুমি যেটা করবা, গড় বেগটা তুমি আসলে ঠিকই বের করবা। গড় বেগ আসবে শূন্য। কি? হ্যাঁ, গড় বেগ হচ্ছে টোটাল সরণ বাই টোটাল সময়। এখানে টোটাল সরণ 0 ডিভাইডেড বাই ডেল্টি। গড় বেগ আসলে 0 ই আসবে, এটা সবাই পারে। গড় বেগ 0, এটা ভুল করবে, যদি কেউ ভুল করে তারা আসলে আরেক ক্লাস 7 এটা ভর্তি করা উচিত। দেখো এটা বলছে কি, তুমি ছিলা এতে ভাই, কোথায় ছিলা? এতে। ঠিক আছে, এ থেকে গেছো কোথায়? বি তে। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তুমি প্রথমে এ থেকে বি তে গেছো, দেন আবার তুমি এ তেই ফিরে আসছো। এটাই বলছে না? প্রথমে এ থেকে বি তে গেছো 60 মিটার পার সেকেন্ড বেগে, দেন আবার বি থেকে এ তে ফিরে আসছো 40 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে তুমি এ থেকে যাত্রা শুরু করছিলা, ঘুরে আবার এ তেই আসছো। তোমার সরণ কত? শূন্য। যেখানে থেকে তুমি শুরু করছিলা তুমি সেখানেই ফিরে আসছো। তার আদি অবস্থানের শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব 0। তার মানে এই কেসে সরণ 0, তাহলে গড় বেগ কত হবে? 0ই হবে। প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি কত? এবং তোমাদের মধ্যে 90% মানুষ এটাই অ্যানসার দিবে যে গড় দ্রুতি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, which is completely wrong. গড় দ্রুতি হবে 48 মিটার পার সেকেন্ড। কি ভাই 48 মিটার পার সেকেন্ড? কেন? আচ্ছা তুমি কেমনে চিন্তা করছো? তুমি চিন্তা করছো গড় দ্রুতি হচ্ছে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। যাওয়ার সময় 60, আসার সময় 40 ডিভাইডেড বাই 2 50। এটা কি গড় দ্রুতির সংজ্ঞা? যাত্রা পথে যে কয়টা বেগ ছিল, যে কয়টা দ্রুতি ছিল, সব এভারেজ হচ্ছে গড় দ্রুতি। এরকম সংজ্ঞা তুমি চিনছো না? গড় দ্রুতির সংজ্ঞা কি ছিল? টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়। এভাবে করলে হবে না। আমাদের দেখা লাগবে মোট অতিক্রান্ত দূরত্ব কত এবং সেই দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগছে। সেই দুইটার রেশিও হবে হচ্ছে গড় দ্রুতি। তো ধরো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তাহলে একটা বস্তু বা একটা ব্যক্তি এ থেকে বি তে গেছে। ওকে, কি করছে? এ থেকে বি তে গিয়েছে। আচ্ছা কত বেগে গেছে এ থেকে বি তে? এ থেকে বি তে গেছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে। ধরো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এ থেকে বি তে যাওয়ার সময় তার অতিক্রান্ত দূরত্ব কত? ডি। এই দূরত্ব যাইতে সময় লাগছে কতটুকু? খুবই সহজ। এই দূরত্ব যাইতে সময় লাগছে t1 d ডিভাইডেড বাই 60। সে 60 মিটার পার সেকেন্ড বেগে গেছে বা 60 মিটার পার সেকেন্ড গতিতে গেছে। কতটুকু গেছে? d মিটার গেছে। তাহলে কতটুকু সময় লাগবে? দূরত্ব ডিভাইডেড বাই বেগ, এটাই তো প্রয়োজনীয় সময়। তার মানে a থেকে b তে যাইতে প্রয়োজনীয় সময় হচ্ছে d ডিভাইডেড বাই 60। দেন আবার সে b থেকে a তে ব্যাক করছে।
যখন সে বি থেকে এতে ব্যাক করছে তখনও সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ডি পরিমাণ যাওয়ার সময়ও তার অতিক্রান্ত দূরত্ব ডি ব্যাক করার সময়ও তার অতিক্রান্ত দূরত্ব ডি যাওয়ার সময় লাগছে ডি বাই 60 ব্যাক করার সময় কতটুকু সময় লাগছে দেখো ব্যাক করার সময়ও সে ডি পরিমাণ দূরত্বই অতিক্রম করতেছে কিন্তু কত বেগে 40 মিটার পার সেকেন্ডে ব্যাক করার সময় তার সময় লাগবে কতটুকু ডি ডিভাইডেড বাই 40 ওকে তাহলে পুরো পথে অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যাওয়ার সময় ডি আসার সময় ডি 2d গ্যাসে ডি আসছে ডি মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে ডি প্লাস ডি 2d আচ্ছা এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় লাগবে কতটুকু যাওয়ার সময় লাগছে t1 আসার সময় লাগছে t2 t1 মানে কি t1 মানে হচ্ছে d বাই 60 t2 মানে কি d বাই 4 এইটা হচ্ছে মোট প্রয়োজনীয় সময় তো চলো del d মানে হচ্ছে 2d del t মানে হচ্ছে d বাই 60 প্লাস d বাই 40 লসাগু করো 120 হবে তাহলে এখানে আসবে হচ্ছে 2d মাল্টিপ্লাইড বাই 120 এখানে আসবে হচ্ছে 2d প্লাস 3d ঠিক আছে dd চলে যাবে এখানে থাকবে 240 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 48 মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে আমাদের গড় দ্রুতি ঠিক আছে এটাই এভারেজ স্পিড বুঝেছো সো এভারেজ স্পিড এরকম কেসে বের করার ফর্মুলা হচ্ছে দেখো এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে খুবই সহজ 2 v1 v2 ওকে কি আসবে 2 v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 সাউন্ড কি ডাবল ওহো হ্যাঁ ডাবল তো এহে শিট এতক্ষণ ধরে সাউন্ড ডাবল ছিল না শিট ম্যান আমি খেয়াল করি নাই আরে এতক্ষণ ধরে সাউন্ডটা ডাবল ছিল তোমরা ম্যাথগুলো বুঝছো তো না সরি গাইস সরি ফর দ্য ব্যাড সাউন্ড কোয়ালিটি আমি খেয়াল করি না দুইটা মাইক অন ছিল এর জন্য সাউন্ড হচ্ছে ইকো আসতেছিল দুঃখিত ওকে সো এই হচ্ছে আমাদের ইন জেনারেল ফর্মুলা এই কেসের জন্য গড় দ্রুতি বা এভারেজ স্পিড বের করার তুমি অ্যাপ্লাই করে দেখো এটাই আসবে 2 ইনটু 60 ইনটু 40 ডিভাইডেড বাই 60 প্লাস 40 কত আসবে 24 48 নিচে হচ্ছে 100 তার মানে 48 মিটার পার সেকেন্ড তো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা তুমি চাইলে এই ফর্মুলাটা মাথায় রাখতে পারো অথবা তুমি প্রসেসও মনে রাখতে পারো প্রসেস মনে রাখলেও হবে আপ টু ইউ বুঝেছি ওকে সাউন্ডের জন্য বুঝতে তো খুব বেশি সমস্যা হয় না এখন আই গেস সাউন্ড ঠিক আছে তুমি প্রসেস বুঝলেই হয়ে যাচ্ছে আর কিছু এখানে লাগবে না পারবো ওকে নেক্সট আসো পরের ম্যাথ এটা তো বুঝছি না পরেরগুলো আরো ইন্টারেস্টিং চলো পরেরটা সলভ করি পরেরটা একদম কি রে বাবা আয় হায় এ কি হ্যাঁ ডাবল ডাবল হচ্ছে কেন সবকিছু আমি আসলে বুঝতেছি না কি এক অবস্থা ওকে আসো 8 নাম্বারটা আসো 8 নম্বরে কি বলছে 8 নম্বরে বলছে একজন ব্যক্তি তার যাত্রা পথের প্রথম অর্ধেক v1 বেগে গেল এবং পরবর্তী অর্ধেক v2 বেগে একই দিকে গেল ব্যক্তির গড় বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করো দেখো এখানে গড় বেগ আর গড় দ্রুতি সেম আসবে কি হ্যাঁ সরল পথে গেছে না একই দিকে গেছে তাহলে ধরো এই হচ্ছে তার টোটাল যাত্রা পথ সে যাত্রা পথের প্রথম অর্ধেক ধরো পুরো যাত্রা পথ হচ্ছে 2D তাহলে প্রথম অর্ধেক হচ্ছে A থেকে B ধরো এই A থেকে B A থেকে B হচ্ছে D এতটুকু সে গেছে v1 বেগে প্রথম অর্ধেক গেছে v1 বেগে তার মানে A থেকে B তে গেছে v1 বেগে ওকে দেন সে পরের অর্ধেক মানে পরবর্তী d মিটার বা সেকেন্ড অর্ধেক গেছে v2 বেগে এটা হচ্ছে C সেকেন্ড অর্ধেক কত বেগে গেছে সেকেন্ড অর্ধেক গেছে v2 বেগে প্রশ্ন হচ্ছে গড় বেগ কত এবং গড় দ্রুতি কত আচ্ছা গড় বেগ আর গড় দ্রুতি এখানে আসলে সেমই আসবে কারণ দেখো এখানে সরণ যতটুকু এখানে অতিক্রান্ত দূরত্ব ততটুকু তাই না এখানে সরণ কতটুকু d + d 2d অতিক্রান্ত দূরত্ব কতটুকু d + d 2d সো টোটাল সরণ আর টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি সেম হয় গড় বেগ আর গড় দ্রুতি তো সেমই আসবে সো এই কেসটাতে গড় বেগও যা আসবে গড় দ্রুতিও তাই আসবে চলো সলভ করা যাক দেখো তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে del d টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে d + d d গেছে তার মানে হচ্ছে 2d আচ্ছা টোটাল প্রয়োজনীয় সময় কত টোটাল প্রয়োজনীয় সময় হচ্ছে t1 + t2 t1টা কি এইটুক যাইতে প্রয়োজনীয় সময় t2টা কি বাকি অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় আচ্ছা প্রথম অর্ধেক যাইতে কতটুকু সময় লাগবে d মিটার গেছে v1 বেগে তাহলে প্রথম অর্ধেক যাইতে সময় লাগবে t1 = d/v1
ওকে, দ্বিতীয় অর্ধেক যেতে কতটুকু সময় লাগবে? ডি মিটার গেছে v2 বেগে, তাহলে t2 হবে হচ্ছে d ডিভাইডেড বাই v2। একদম আগের মতো জাস্ট মান বসাই দাও, সেম রেজাল্টই আসবে, d বাই v1 প্লাস d বাই v2। এইবার হচ্ছে তুমি এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি বের করো, সেমই আসবে এই ক্ষেত্রে, এভারেজ স্পিড বা ভেলোসিটি এই কেসটাতে সেম, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময়, মোট অতিক্রান্ত দূরত্ব 2d, মোট প্রয়োজনীয় সময় d বাই v1 প্লাস d বাই v2, রেজাল্ট আসবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। বুঝেছো? একদম সহজ। এভারেজ ভেলোসিটিও কি আসবে? সেম আসবে। এখানে এভারেজ ভেলোসিটিও সেম আসবে, কারণ মোট সরণ এবং মোট অতিক্রান্ত দূরত্ব সেম। এভারেজ ভেলোসিটিও সেম আসবে। বুঝেছি? ক্লিয়ার? ওকে, নেক্সট আসো, কি বলছে এটা দেখো, 9 নম্বরটা দেখো। একজন ব্যক্তি একই দিকে তিনটি সমান দূরত্ব যথাক্রমে v1, v2 এবং v3 দ্রুতিতে অতিক্রম করলো, তার গড় দ্রুতি নির্ণয় করো। তার মানে সে প্রথম 3 ভাগের 1 ভাগ গেছে v1 বেগে, পরের 3 ভাগের 1 ভাগ গেছে v2 বেগে, আর লাস্টের যে 3 ভাগের 1 ভাগ সেটা গেছে v3 বেগে। প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি কত? v1 প্লাস v2 বাই প্লাস v3 বাই 3? না, সেটা কিন্তু হবে না। যেমনি করে শিখলাম এতক্ষণ ধরে সেভাবে করতে হবে। তাহলে ধরো এই, ঠিক আছে, ব্যক্তি, এতক্ষণ ধরে বস্তু আঁকতেছিলাম কেন, একটা ব্যক্তি আঁকো দেখি। ব্যক্তি আঁকতে পারো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। সো ব্যক্তি এখান থেকে এখানে আসছে, এটা হচ্ছে প্রথম 3 ভাগের 1 ভাগ, দেন এখান থেকে এখানে আসছে দ্বিতীয় 3 ভাগের 1 ভাগ, এবং ফাইনালি এখান থেকে এখানে আসছে ফাইনাল 3 ভাগের 1 ভাগ। ওকে, এই যে ডি মিটার, প্রথম ডি মিটার, সেইটা সে গেছে v1 বেগে, ঠিক আছে, ডি মিটার লেখার দরকার নাই, জাস্ট ডি লেখো। পরের যে ডি মিটার সেটা সে গেছে v2 বেগে। তুমি চাইলে d বাই 3 d বাই 3 d বাই 3 লিখতে পারো, বা d d d লেখে টোটাল অতিক্রান্ত দূরত্বকে 3d লিখতে পারো, তোমার ইচ্ছা। আর লাস্টের যে ডি মিটার সেটা সে গেছে হচ্ছে v3 বেগে। ওকে, প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি কত? এখানে গড় বেগও সেম আসবে যেহেতু একই দিকেই গেছে। তাহলে বলো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে d প্লাস d প্লাস d, 3d। কত? 3d। আচ্ছা, মোট প্রয়োজনীয় সময় কত? দেখো মোট প্রয়োজনীয় সময় হবে t1 প্লাস t2 প্লাস t3। t1 হচ্ছে প্রথম 3 ভাগের 1 ভাগ যাইতে প্রয়োজনীয় সময়, t2 হচ্ছে দ্বিতীয় 3 ভাগের 1 ভাগ যাইতে প্রয়োজনীয় সময়, এবং t3 হচ্ছে ফাইনাল যে 1/3 সেটা যেতে প্রয়োজনীয় সময়। তাহলে বলো t1 কত হবে? প্রথম 3 ভাগের 1 ভাগ এতটুকু যাইতে, দেখো এখানে যাওয়া লাগবে d মিটার, যাবে v1 বেগে, তারপরে t1 হবে d বাই v1। এখানে t2 কত হবে? d বাই v2। t3 কত হবে? d বাই v3। ওকে, গ্যাসের ডি মিটার v1 বেগে কতটুকু সময় লাগবে? d বাই v1। গ্যাসের ডি মিটার v2 বেগে কতটুকু সময় লাগবে? d বাই v2। এবং গ্যাসের ডি মিটার v3 বেগে কতটুকু সময় লাগবে? d বাই v3। তাহলে টোটাল প্রয়োজনীয় সময় কত? সবগুলার যোগফল d বাই v1, d বাই v2, d বাই v3। তাহলে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি লেখো, কত হবে গড় দ্রুতি? ডিরেক্ট ফর্মুলা, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত? d প্লাস d প্লাস d, মানে হচ্ছে থ্রাইস d। নিচে হচ্ছে d বাই v1 প্লাস d বাই v2 প্লাস d বাই v3। লসাগু করো, তাহলে উপরে যাবে v1 v2 v3, 3d ইন্টু v1 v2 v3 ডিভাইডেড বাই, এখানে কি আসবে বলো? d যদি আমরা কমন নেই, এখানে আসবে v2 v3, এখানে আসবে v1 v3, এখানে আসবে v1 v2। ওকে, ডিডি কাটাকাটি যাবে, আলটিমেটলি আমাদের ফর্মুলা হবে হচ্ছে 3v1 v2 v3 ডিভাইডেড বাই v1 v2 প্লাস v2 v3 প্লাস v3 v1। এই হচ্ছে গড় দ্রুতি এই কেসে। বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্টেন্ট, কঠিন না কিন্তু সহজ, মানে তোমার জাস্ট প্রসেসটা জানা থাকা লাগবে। যদি প্রসেস জানা থাকে গড় দ্রুতি বের করা কোনো ব্যাপারই না। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আসো নেক্সট। আয় হায়, সামনে আগাইলে পিছনে যায় কেন? কি একটা জ্বালা বলো তো। একজন মানুষকে সামনে আগায় নিয়ে যেতে চাচ্ছি, সে সামনে যেতেই চায় না, খালি অধপতন চায়। ওকে, 10 নম্বর আসে। 10 নম্বরে কি বলেছে? 10 নম্বরে বলছে একজন ব্যক্তি যাত্রাপথের প্রথম অর্ধেক v বেগে এবং পরবর্তী অর্ধেক যথাক্রমে v1 এবং v2 বেগে সমান সময় ধরে অতিক্রম করলো। টুইস্ট আছে কিন্তু, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি নির্ণয় করো। চলো দেখি এখানে কি বলেছে। বলছে তার যে যাত্রা পথ সেটাকে দুইটা ভাগে ভাগ করো।
ওকে, ধরো এখানে আমার ব্যক্তি আছে, ওকে, এখানে সে প্রথম অর্ধেক অতিক্রম করছে। প্রথম অর্ধেক মানে হচ্ছে ডি, ওকে, সেটা সে কত বেগে গেছে? সেটা সে গেছে হচ্ছে ভি বেগে। কত বেগে? ভি বেগে। পরের যে অর্ধেকটা সেইটার যাইতে ধরো তার টি পরিমাণ সময় লাগছে। আচ্ছা ধরো আরেকটু ভালো মতো বুঝাই, ধরো প্রথম অর্ধেক যাইতে তার সময় লাগছে হচ্ছে টি ওয়ান, ওকে, প্রথম অর্ধেক মানে হচ্ছে প্রথম ডি মিটার, এবং পরের যে ডি মিটার ধরো এখান থেকে সে এখানে আসছে, এইটা যাইতে তার সময় লাগছে হচ্ছে টি টু সেকেন্ড, ঠিক আছে? কতটুকু সময় লাগছে? টি টু সেকেন্ড। এখন এই টি টু সেকেন্ডের প্রথম অর্ধেক, দূরত্বের না সময়ের, আগে তো দূরত্বের ছিল, এবার সময়ের টি টু সেকেন্ডের প্রথম অর্ধেক সে গেছে ভি ওয়ান বেগে, পরের অর্ধেক গেছে হচ্ছে ভি টু বেগে, ওকে। ধরো তার বেগ হচ্ছে ধরো কিছু একটা, তার সেকেন্ড অর্ধেক যেতে সময় লাগছে ধরো 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ড সে গেছে ভি ওয়ান বেগে এবং পরের 10 সেকেন্ড সে গেছে হচ্ছে ভি টু বেগে, ওকে। তো ধরো ব্যক্তি এখান থেকে এইটুকু আসছে হচ্ছে ভি ওয়ান বেগে, ওকে, এটা ধরো টি টু প্রাইম, ওকে, আর এখান থেকে এইটুকু গেছে হচ্ছে সে ভি টু বেগে, এটা ধরো টি টু ডাবল প্রাইম, এবং টি টু মানে হচ্ছে টি টু প্রাইম প্লাস টি টু ডাবল প্রাইম, ওকে। এবং এই পুরা টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। ক্লিয়ার? এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, ওকে। সো এই হচ্ছে প্রয়োজনীয় সময়, এই হচ্ছে প্রথম অর্ধেকের প্রয়োজনীয় সময়। সো প্রথম অর্ধেক যাইতে লাগছে টি ওয়ান সেকেন্ড, বলো টি ওয়ান কত হবে? টি ওয়ান হবে হচ্ছে প্রথম অর্ধেক গেছে ডি মিটার, কত বেগে? ভি বেগে, তার মানে ডি বাই ভি, ঠিক আছে? আচ্ছা পরের অর্ধেকের ব্যাপার কি? পরের অর্ধেকে গেছে হচ্ছে সে ডি মিটার, বাট এই ডি মিটার যায় তার টোটাল কতটুকু সময় লাগছে? টোটাল সময় লাগছে হচ্ছে টি টু সেকেন্ড, ঠিক আছে? কতটুকু সময় লাগছে? টি টু সেকেন্ড। সেই টি টুর মান তুমি কেমনে বের করবা? তোমার টি টু প্রাইমের মান লাগবে আর হচ্ছে টি টু ডাবল প্রাইমের মান লাগবে, তাছাড়া কিন্তু হচ্ছে না। আচ্ছা আমি কি এটা বলতে পারি, এখানে এই কেসটাতে দেখো ডি ইজ ইকুয়ালস টু হোয়াট, বলো ডি সমান কি হবে? এখানে বেগ কত? এখানে এইটুক সে গেছে হচ্ছে ভি ওয়ান বেগে, সময় লাগছে কতটুকু? টি টু প্রাইম, তার মানে ভি ওয়ান টি টু প্রাইম লেখা যায় না? এই ডি সমান কত? এই যে এতটুকু, এতটুকু কত হবে? এই টোটালটা হচ্ছে ডি, তার মধ্যে এতটুকু কত? এতটুকু হচ্ছে ভি ওয়ান মাল্টিপ্লাইড বাই টি টু প্রাইম, ওকে। আর এতটুকু কত? এতটুকু হচ্ছে ভি টু মাল্টিপ্লাইড বাই টি টু ডাবল প্রাইম, এই পুরাটা মিলেই তো ডি, তাই না? এই টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, এবং এই টোটাল অতিক্রান্ত দূরত্ব এইটা প্লাস এইটা, এইটুক ডিস্টেন্স কত? ভি ওয়ান মাল্টিপ্লাইড বাই টি টু প্রাইম, এইটুক ডিস্টেন্স কত? ভি টু মাল্টিপ্লাইড বাই টি টু ডাবল প্রাইম, ওকে। আমার লাগবে হচ্ছে ওই টি টুর মান, ওকে, এবং সেখান থেকে হচ্ছে আমি আমার ফাইনাল রেজাল্ট বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত? আমার মোট অতিক্রান্ত দূরত্ব ডেল ডি হচ্ছে, এখানে ডি, তার মানে ডি প্লাস ডি টু ডি, কত? টু ডি। এবং ডি মানে আবার কত? ডি মানে হচ্ছে এই যে ভি ওয়ান টি টু প্রাইম প্লাস ভি টু টি টু ডাবল প্রাইম, ওকে। আর আমাদের মোট প্রয়োজনীয় সময় কত? মোট প্রয়োজনীয় সময় হচ্ছে টি ওয়ান প্লাস, দেখো তো এখানে লেখা যায় না, টি টু প্রাইম প্লাস টি টু ডাবল প্রাইম, দেখা যায়? তাহলে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি বা এভারেজ স্পিড হবে হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। এখন বলে তুমি কেমনে সলভ করবা? তোমাদেরকে 2 মিনিট সময় দিব, যাদের ম্যাথমেটিক্যাল নলেজ ভালো তারা আসলে এই জিনিসটা সলভ করে ফেলতে পারবা, বাট 2 মিনিট সময় পাবা। কতটুকু সময়? 2 মিনিট। এটা সলভ করতে পারলে পরে যে কয়টা আছে সেগুলো পারবা, ঠিক আছে? কতটুকু সময় পাবা? জাস্ট 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা সলভ করা লাগে, দেখি কেউ পারো কি না, ওকে। ইকুয়েশন সব বানাই দিছি, যত ইকুয়েশন লাগতো এখানে সব কিছু বানাই দিছি, পুরো ব্যাপারটা বলেও দিছি। বের করা লাগবে কি? বের করা লাগবে হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস ডি ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময়। এখানে লাগছে টি ওয়ান, এখানে লাগছে টি টু, টি টু আবার দুইটা ভাগে ভাগ করা, ওকে। টি টু আবার কি? দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে টি টু প্রাইম আর একটা হচ্ছে টি টু ডাবল প্রাইম। একটু জাস্ট বুদ্ধি খাটাও, প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নের মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে, যেখানে কিন্তু বলাও আছে যে সমান সময় ধরে, জাস্ট এইটা মাথায় এনে একটু চিন্তা করো, সলভ করে ফেলতে পারবা। বাট 2 মিনিট সময় দিব তোমাদেরকে, 2 মিনিটের মধ্যে এটা সলভ করা লাগবে, একটু মাথা খাটাও। যদি গড় দ্রুতি বা গড় বেগ থেকে কঠিন প্রশ্ন করতে চায়, পেঁচায় প্রশ্ন করতে চায়, তোমাকে এরকম একটা প্রশ্নই দিবে, ঠিক আছে? চিন্তা করো, 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে সলভ করার ট্রাই করো, না পারলে
পারলে তো আমি আসি, বাট পারা উচিত ভাই, সব কিছু বলেও দিছি। এবং এই যে এই পার্টটা খেয়াল রাখো, কই গেল সমান সময় ধরে, মানে এই যে এখানে যে প্রথম অর্ধেক গেছে আর দ্বিতীয় অর্ধেক গেছে, দুটো টাইম কিন্তু সেম। এইবার তো পারা উচিত। সলভ করার চেষ্টা করেন, না পারলে 2 মিনিট পর তো আমি আছি। তার আগে নিজে চেষ্টা করো, এটা পারলে বাকিগুলোও পারবা। সলভ করো, সলভ করো। সলভ করতে দিয়ে গেলাম, তোমরা করলে না সলভ। এই কে যেন সলভ করছে, বুঝি নাই 7 নাম্বারটা। 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার বুঝো নাই? 7 নাম্বার কোনটা? এইটা, সরি এটা না, এইটা বুঝো নাই? হায় রে খোদা, তুই প্রথমটাই বুঝিস নাই। দেখ, গ্যাসে ডি মিটার, আসছে ডি মিটার, গ্যাসে কত বেগে? v1 বেগে, 60 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে যাওয়ার জন্য সময় লাগছে কতটুকু? d/60। আসছে কত বেগে? 40 মিটার পার সেকেন্ড বেগে। কতখানি? ডি মিটার। আসার জন্য সময় লাগছে কতটুকু? d/40। তাহলে যাওয়ার জন্য সময় লাগছে d/40, আসার জন্য সময় লাগছে d/40। টোটাল কতটুকু টাইম লাগছে? t1 + t2 d/60 + d/40। ওকে, এবং টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? d + d 2d। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময়, সেটাই হচ্ছে গড় দ্রুতি। সিম্পল। ওকে, এখন আসো এইটা। এখানে তোমরা ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারতা, জাস্ট যেটা ধরতে বললাম তোমরা এটা ধরছিলা নাকি? কই গেল? কি রে ভাই, এটা উল্টা দিকে যাইতেছে কেন? কি একটা জ্বালা। হ্যাঁ, এই যেখানে তাকাও, এখানে কি বলছে? বলছে সে দ্বিতীয় অর্ধেক যে দূরত্বটা আছে, সেই দূরত্ব অতিক্রম করতে ধরো তোমার 20 সেকেন্ড সময় লাগছে। তার মধ্যে প্রথম 10 সেকেন্ড গেছে v1 বেগে, দ্বিতীয় 10 সেকেন্ড গেছে v2 বেগে। তাইলে ভাই t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম কি সমান না? দুটো তো সেম রে। এই t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম টাইম। দেখো প্রশ্ন পড়ো, পরবর্তী অর্ধেক যথাক্রমে v1 এবং v2 বেগে সমান সময় ধরে অতিক্রম করলো। তার মানে পরবর্তী অর্ধেকের প্রথম অর্ধেক সময় জুড়ে গেছে v1 বেগে, পরের অর্ধেক সময় জুড়ে গেছে v2 বেগে। তাহলে t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম। আরে খোদা, এদেরকে নিয়ে আমি কি করব? দেখো t2 প্রাইম, আরে t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম। পার্থক্য আছে কোন? এখানে কোনো পার্থক্যই নাই। তাহলে মোট প্রয়োজনীয় সময় কত? মোট প্রয়োজনীয় সময় হচ্ছে t1 প্লাস t2 প্রাইম প্লাস t2 প্রাইম। t2 ডাবল প্রাইমকে আমি লিখলাম t2 প্রাইম, আই গেস সমস্যা নাই তাতে কোনো। ওকে, এবার দেখো মোট অতিক্রান্ত দূরত্ব d কত? v1 t2 প্রাইম প্লাস v2 t2 ডাবল প্রাইম। এখন t2 ডাবল প্রাইম মানে তো t2 প্রাইমই, তাহলে এটাকেও t2 প্রাইম লেখা যায়। আলটিমেটলি লেখা যায় v1 প্লাস v2 মাল্টিপ্লাইড বাই t2 প্রাইম। আহা, এটা হচ্ছে সেকেন্ড অর্ধেক ডি, বুঝছো? তার মানে প্রথম অর্ধেক যে ডি সেটা হচ্ছে এই, দ্বিতীয় অর্ধেক যে ডি সেটা হচ্ছে এই। প্রথম অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় হচ্ছে ডি বাই ভি, সে গেছে ভি বেগে। দ্বিতীয় অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় কত? দ্বিতীয় অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় হচ্ছে t2, সেটা হচ্ছে t2 প্রাইম প্লাস t2 ডাবল প্রাইম, মানে হচ্ছে t2 প্রাইম প্লাস t2 প্রাইম মানে 2t2 প্রাইম। বুঝেছো? কত? 2t2 প্রাইম। এটা হচ্ছে দ্বিতীয় অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময়। তাহলে এখান থেকে আমি t2 প্রাইমের মানটা বের করে ফেলতে পারবো না? কিসের মান? এই যে t2 প্রাইম, এটা হচ্ছে t2 প্রাইম, এটার মান বের করে ফেলা সম্ভব না? অবশ্যই সম্ভব। কত হবে বলো? আরে t2 প্রাইম কত হবে বলো বলো বলো? t2 প্রাইম হবে হচ্ছে d ডিভাইডেড বাই v1 প্লাস v2। ওকে, অনেক বেশি কমপ্লেক্স লাগতেছে, আর একটু সহজ করে দেই। এই যেখানে সুন্দর করে লেখো, দেখো t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম। দ্বিতীয় অর্ধেক সে সমান সময় ধরে একবার গেছে v1 বেগে আর বাকি অর্ধেক গেছে হচ্ছে v2 বেগে। তার মানে দ্বিতীয় অর্ধেক যাইতে যদি 20 সেকেন্ড সময় লাগে, প্রথম 10 সেকেন্ড গেছে v1 বেগে, পরের 10 সেকেন্ড গেছে v2 বেগে। তার মানে t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম। তাইলে দ্বিতীয় অর্ধেক যাইতে মোট প্রয়োজনীয় সময়কে ধরলাম t2। t2 কত হবে? t2 প্রাইম প্লাস t2 ডাবল প্রাইম, দুইটা সেম, তার মানে হচ্ছে 2t2 প্রাইম। দ্বিতীয় অর্ধেক গেছে 2t2 প্রাইম সময় ধরে। ওকে, দ্বিতীয় অর্ধেকে অতিক্রান্ত দূরত্ব কত? ডি মিটার। প্রথম অর্ধেকেও ডি মিটার ছিল, দ্বিতীয় অর্ধেকেও ডি মিটার। এই ডি এর মান কত হবে? দেখো এইটুকু দূরত্ব প্লাস এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত? গেছে v1 বেগে t2 প্রাইম সময় ধরে, তার মানে v1 ইন্টু t2 প্রাইম। এইটুকু দূরত্ব কত? গেছে v2 বেগে t2 ডাবল প্রাইম সময় ধরে, তার মানে v2 ইন্টু t2 ডাবল প্রাইম। এখন t1 প্রাইম t2 প্রাইম আর t2 ডাবল প্রাইম তো সেম, এই দুটো তো সমান ভাই, সমান সময়। তাহলে t2 ডাবল প্রাইমের পরিবর্তে আমি লিখতে পারি t2 প্রাইম, সেক্ষেত্রে t2 প্রাইমকে কমন নেওয়া যায়, লেখা যায় v1 প্লাস v2। তাহলে t2 প্রাইমের মান কত হবে? d ডিভাইডেড বাই v1 প্লাস v2। এখন দ্বিতীয় অর্ধেক যাইতে বা এইটুক যাইতে মোট প্রয়োজনীয় সময় কত? 2t2 প্রাইম, তার মানে t2 হবে হচ্ছে 2t2 প্রাইম মানে 2d ডিভাইডেড বাই v1 প্লাস v2।
বুঝেছো? এবার বলো মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি প্লাস ডি। মোট প্রয়োজনীয় সময় কত? প্রথম অর্ধেক যাইতে লাগছে t1, পরের অর্ধেক যাইতে লাগছে t2। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 2d, t1 হচ্ছে কত? d বাই v, t2 হচ্ছে কত? 2d ডিভাইডেড বাই v1 প্লাস v2। dd বাদ যাবে, উপরে চলে যাবে হচ্ছে কোথায় লিখবো বলো? এখানে লিখতেছি, হ্যাঁ। dd বাদ যাবে, উপরে যাবে হচ্ছে 2 ইন্টু ভি ইন্টু v1 প্লাস v2, নিচে আসবে হচ্ছে v1 প্লাস v2, এখানে যাবে হচ্ছে 2v। এই হচ্ছে গড় দ্রুতি, ঠিক আছে? এইবার গড় দ্রুতি হবে হচ্ছে এইটা। পারবো? সহজ আছে কিন্তু, হ্যাঁ। জাস্ট একটু মাথা খাটানো লাগবে, একটু বুদ্ধি খাটাতে হবে, প্রশ্ন ভালো মতো পড়া লাগবে, তাইলেই পারা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, পরেরটা আসো। পরেরটা হচ্ছে এটার একটা এক্সটেন্ডেড ভার্সন। কি বলছে? একজন ব্যক্তি যাত্রাপথের প্রথম অর্ধেক ভি বেগে এবং পরবর্তী অর্ধেক v1, পরবর্তী অর্ধেক যথাক্রমে v1 1/3 সময়ে এবং v2 2/3 সময়ে অতিক্রম করলো। গড় দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটা প্রথমে বোঝার চেষ্টা করো। দেখো, প্রশ্নটা বুঝো। সেটা হচ্ছে, ধরো এই হচ্ছে যাত্রাপথ, ওকে? এটা কি আমাদের? এইটা হচ্ছে আমাদের যাত্রাপথ, ওকে? এই যাত্রাপথে এখানে আছে ব্যক্তি, এখানে আছে কি আমাদের ব্যক্তি। ব্যক্তি প্রথম অর্ধেক আসছে, প্রথম অর্ধেক মানে হচ্ছে প্রথম ডি মিটার, ওকে? প্রথম ডি মিটার কত বেগে আসছে? ভি বেগে আসছে। কত বেগে? ভি বেগে, ঠিক আছে? তার জন্য সময় লাগছে কতটুকু? ধরো t1 সেকেন্ড, ওকে? এবং পরবর্তী যে অর্ধেক গেছে সেই পরবর্তী অর্ধেকও সে গেছে ডি মিটার, ওকে? কতটুকু? ডি মিটার। তার জন্য সময় লাগছে কতটুকু? t2 সেকেন্ড। বাট এই পরবর্তী অর্ধেক সে একটা বেগে যায় নাই, সে পরবর্তী অর্ধেকের প্রথম 3 ভাগের 1 ভাগ সময় গেছে v1 বেগে এবং পরবর্তী 3 ভাগের 2 ভাগ সময় গেছে v2 বেগে। তার মানে সে এখান থেকে এই পর্যন্ত আসছে v1 বেগে। কত বেগে? v1 বেগে। এবং এখানে সময় অতিবাহিত হয়েছে কতটুকু? সেকেন্ড অর্ধেকের মোট সময়ের 3 ভাগের 1 ভাগ। তার মানে এই যে সে v1 গেল, v1 সে গেছে কতটুকু সময়? এবার সরাসরি লিখতে পারো t2/3 সেকেন্ডে। কত সময়ে? t2/3 সেকেন্ডে, ওকে? এবং লাস্টের যে পার্ট সেটা সে গেছে হচ্ছে v2 বেগে, সেটা কতটুকু সময়ে? এই যে সময়টা তার 3 ভাগের 2 ভাগ সময়ে, মানে 2/3 ইন্টু t2 সেকেন্ডে। এই হচ্ছে তার পুরা যাত্রাপথের কাহিনী। আমার কি বের করা লাগবে? গড় দ্রুতি কত? তাহলে বলো মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব তো d প্লাস ডি, ডি ডি, এটা d2 না গো, এটা d হবে, সেম ডিস্টেন্সই গেছে, তার মানে 2d, ওকে? আচ্ছা, মোট প্রয়োজনীয় সময় কত হবে? t1 প্লাস t2। t1 হচ্ছে প্রথম অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময়। বলো প্রথম অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় কত? গ্যাসে ডি মিটার, ভি বেগে, তাহলে প্রথম অর্ধেক যাইতে প্রয়োজনীয় সময় d বাই ভি, ওকে? আচ্ছা, দ্বিতীয় অর্ধেক চাইতে প্রয়োজনীয় সময় কত? ওই যে t2, সেই t2-র মান তুমি কেমনে বের করবা? এই t2-র মান তোমার বের করতে পারা লাগবে। আচ্ছা, কেমনে করা যায়? আচ্ছা, আমি একটা কথা বলো তো, এই যে সে v1 বেগ গেছে, ঠিক আছে? এই v1 বেগে গেছে কতটুকু সময় ধরে গেছে? t2/3 সেকেন্ডে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত? এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v1 মাল্টিপ্লাইড বাই t2/3। আবার সে 2/3 ইন্টু t2 সেকেন্ডে গেছে হচ্ছে v2 বেগে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত? v2 মাল্টিপ্লাইড বাই 2/3 ইন্টু t2। দেখো, সেকেন্ড অর্ধেকের যে ডি ডিস্টেন্স, তার মধ্যে এতটুকু ডিস্টেন্স কত হবে? এতটুকু গেছে সে v1 বেগে, কত সময়? এতটুকু সময়। তাহলে এইটুকু ডিস্টেন্স কি হবে? বেগ মাল্টিপ্লাইড বাই সময়। এইটুক ডিস্টেন্স কত হবে? বেগ মাল্টিপ্লাইড বাই এইটুক যাইতে প্রয়োজনীয় সময়। তাহলে এই পুরো ডিস্টেন্সটা কি হবে? এইটুক ডিস্টেন্স প্লাস এইটুক ডিস্টেন্স, সেটাই তো ডি, বুঝছো? তো সেকেন্ড অর্ধেকের জন্য ডি কি হবে? সেকেন্ড অর্ধেকের জন্য ডি হবে হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু এইটুকুর দূরত্ব মানে হচ্ছে v1 মাল্টিপ্লাইড বাই t2/3 প্লাস এইটুকুর দূরত্ব মানে হচ্ছে v2 মাল্টিপ্লাইড বাই 2t2/3। ওকে, আমার লাগবে প্রয়োজনীয় সময়। এই ডি মিটার যাইতে কতটুকু সময় লাগছে? কেমনে বের করবো? এখান থেকে এখন বের হয়ে যাবে। দেখো, t2 যদি আমি কমন নেই তাহলে আসবে কি? আসবে v1/3 প্লাস 2v2/3। এখান থেকে তুমি t2-র মানটা বের করো। কি করো? t2-র মান বের করো। t2 আসবে হচ্ছে d ডিভাইডেড বাই v1/3 প্লাস 2v2/3। এটা হচ্ছে t2, ওকে? আর t1 তো আমরা বের করে রাখছি। তাহলে মোট প্রয়োজনীয় সময় কত? মোট প্রয়োজনীয় সময় ডেলটি হচ্ছে t1 প্লাস t2। t1 কত? t1 হচ্ছে d বাই ভি,
টি2 কত সেকেন্ড অর্ধেক যেতে কতটুকু সময় লাগছে এই যে সেটা হচ্ছে d ডিভাইডেড বাই v1/3 প্লাস v2 বাই কত 2v2/3 ওকে এটা হচ্ছে আমাদের টোটাল সময় ক্লিয়ার মোটামুটি সহজ আছে খুব বেশি কঠিন না তাহলে বলো গড় দ্রুতি কত হবে গড় দ্রুতি হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময় ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি ডেল ডি কত ডি প্লাস ডি মানে হচ্ছে 2d ডেল টি কত ডেল টি হচ্ছে ডি বাই ভি প্লাস 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 এখানে যদি লসাগু করো উপরে যাবে হচ্ছে 3d নিচে আসবে হচ্ছে কত ভি প্লাস 2v2 v1 প্লাস 2v2 লসাগু করো তিনই তো লসাগু হবে তিনটাকে উপরে নিয়ে যাও তাইলেই তো হয়ে যাচ্ছে আর কিছু না ওকে এবার আসো এখানে যদি আমরা লসাগু করি ডি বাদ চলে যাবে তাহলে যাবে হচ্ছে উপরে যাবে হচ্ছে 2 আর এখানে যাবে হচ্ছে v ইনটু v1 প্লাস 2v2 এখানে আসবে হচ্ছে ডি বাদ চলে যাবে তাহলে v1 প্লাস 2v2 প্লাস 3v এই হচ্ছে আমাদের এই কেসের গড় দ্রুতি বুঝেছো একদম সহজ ওকে সো এরকম এক্সট্রিম কেস দিতে পারে যদি গড় দ্রুতি থেকে কঠিন প্রশ্ন করতে চায় বাট এর চেয়ে কঠিন প্রশ্ন আসলে আমি করার কিছু দেখি না ম্যাক্সিমাম এই পর্যন্ত তোমাকে দিতে পারে এত কঠিন আসলে দেওয়া উচিত না এইচএসসি লেভেলে এত কঠিন দেওয়া উচিত না অ্যাডমিশনে দিতে পারে আর কি বাট এর চেয়ে কঠিন দিবে না আচ্ছা অনেকের না আগের ম্যাথটা বুঝতে সমস্যা হয়েছে আমি বুঝতেছি আগের ম্যাথটা আমি শুধু প্রথম হচ্ছে একটু বেশি কমপ্লেক্স করে ফেলছিলাম আমি বরং আর একটু সহজভাবে এক্সপ্লেন করি আমি হচ্ছে তোমাদের মাথায় একটু প্যাচ লাগানোর জন্য প্রথমে একটু বেশি কমপ্লেক্স ভাবে বলে ফেলছিলাম যেন তোমরা সলভ করার সময় একটু প্যারা খাও বাট আচ্ছা আমি আরেকটু ইজিলি সলভ করে দিই হ্যাঁ আগের ম্যাথটা তোমরা একটু প্যারা খেয়ে গেছো চলো আরেকটু ইজিলি তোমাদেরকে আগের ম্যাথটা সলভ করে দেই তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে এত কমপ্লেক্স ভাবে চিন্তা করা লাগবে না সহজভাবে এটা সলভ করা যায় চলো 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 আরেকটু সহজভাবে সলভ করি তাহলে খেয়াল করো আগের কোশ্চেনটা আরেকটা বার পড়ি আমরা হ্যাঁ তাহলে শুরুতে আমাদের ব্যক্তি ছিল এই হচ্ছে আমাদের ব্যক্তি সে প্রথম অর্ধেক গেছে ভি বেগে প্রথম অর্ধেক মানে সে এখানে আসছে কত বেগে গেছে ভি বেগে তাহলে এখান থেকে এইটুক গেছে সে ভি বেগে কত সেকেন্ডে টি 1 সেকেন্ডে ধরো এবং প্রথম অর্ধেকের দূরত্ব কত এই ডিসটেন্সটা হচ্ছে ডি মিটার কত ডি মিটার সেকেন্ড যে অর্ধেকটা সেটা সে দুইটা বেগে গেছে একটা বেগে না ঠিক আছে কয়টা বেগে গেছে দুইটা বেগে এবং এই ডিসটেন্সটাও স্বাভাবিক ডি মিটার কত ডি মিটার সেকেন্ড অর্ধেকের যাইতে তার যে সময়টা লাগছে তার মধ্যে প্রথম অর্ধেক সময় জুড়ে সে গেছে v1 বেগে পরের অর্ধেক সময় জুড়ে সে গেছে হচ্ছে v2 বেগে তা লেট সাপোজ আমার যে ব্যক্তি আছে সে এখান থেকে কোথায় আসলো এখানে আসলো ঠিক আছে এবং প্রথম অর্ধেক সময় সে গেছে হচ্ছে v1 বেগে পরের অর্ধেক সময় সে গেছে হচ্ছে v2 বেগে তার মানে কি ধরো সেকেন্ড অর্ধেক যাইতে সময় লাগছে হচ্ছে t2 সেকেন্ড কতটুকু সময় লাগছে ধরো t2 সেকেন্ড সময় লাগছে তাহলে এই t2 সেকেন্ডের বা সেকেন্ড অর্ধেক যাইতে মোট প্রয়োজনীয় সময়ের অর্ধেক সময় মানে t2/2 সেকেন্ড সে গেছে v1 বেগে এবং অবশিষ্ট অর্ধেক সময় t2/2 সেকেন্ড সে গেছে v2 বেগে এখান থেকে তোমার বের করা লাগবে হচ্ছে গড় দ্রুতি কত এখন অনেক ইজিলি সলভ করতে পারবা বলো তো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে d1 না d প্লাস d প্রথমেও d পরেও d মানে হচ্ছে 2d আচ্ছা মোট প্রয়োজনীয় সময় কত মোট প্রয়োজনীয় সময় হচ্ছে t1 প্লাস t2 t1 বের করা তো খুব সহজ প্রথম অর্ধেক গেছে d মিটার গেছে v বেগে তাহলে t1 কত হবে দেখো d মিটার দূরত্ব অতিক্রম করছে v বেগে তাহলে প্রয়োজনীয় সময় হবে হচ্ছে d/v ওকে আচ্ছা দ্বিতীয় অর্ধেক অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত সেটা কেমনে বের করবা সেটা তুমি সরাসরি বের করতে পারবা না একটু বুদ্ধি খাটায় বের করতে হবে দেখো দ্বিতীয় অর্ধেক মানে হচ্ছে এই টোটাল d মিটার আচ্ছা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এতটুকু আর একটা হচ্ছে এতটুকু ঠিক আছে আচ্ছা এইটুক ডিসটেন্স কত হবে দেখো এইটুক সে গেছে v1 বেগে t2/2 সেকেন্ডে তাহলে এইটুক ডিসটেন্স কত হবে v1 মাল্টিপ্লাইড বাই t2/2 ওকে এবং এইটুক গেছে সে v2 বেগে t2/2 সেকেন্ডে তাহলে এইটুকুর ডিসটেন্স কত হবে v2 মাল্টিপ্লাইড বাই t2/2 তাহলে এই পুরো ডিসটেন্সটা কি হবে এইটা প্লাস এইটা তার মানে d সমান হবে v1 মাল্টিপ্লাইড বাই t2/2 প্লাস v2 মাল্টিপ্লাইড বাই t2/2 সেখান থেকে আমরা t2 এর মানটা পেয়ে যাব তাহলে দেখেন d সমান কি লেখা যায় d সমান লেখা যায় v1 মাল্টিপ্লাইড বাই t2/2 প্লাস v2 মাল্টিপ্লাইড বাই t2/2 সো এখান থেকে d সমান হবে আমরা যদি t2 টা কমন নেই তাহলে v1/2 প্লাস v2/2 ওকে
বা তুমি চাইলে লসাগুও করতে পারো, সেক্ষেত্রে হবে t2, এখানে আসবে v1 প্লাস v2 ডিভাইডেড বাই। ওকে, তাহলে বলো টি2 এর মান কত হবে? এখান থেকে টি2 এর মান বের করো। দেখো টি2 কত আসে, টি2 আসবে হচ্ছে, এটাকে এই পাশে নিয়ে যাও, d ডিভাইডেড বাই v1 প্লাস v2 বাই 2, 2 কে উপরে নিয়ে যাও, তার মানে 2d ডিভাইডেড বাই v1 প্লাস v2, এইটা হচ্ছে টি2 এর মান। তাহলে টি1 তুমি জানো, টি2 তুমি জানো, টোটাল প্রয়োজনীয় সময় কত হবে? টি1 প্লাস টি2। এইবার তুমি গড় দ্রুতি বের করো, তাহলে গড় দ্রুতি কত আসবে? এবার আগে সহজ লাগছে, আগেরবার একটু বেশি প্যাচানো হয়ে গেছে। মোট অতিক্রান্ত দূরত্ব 2d ডিভাইডেড বাই মোট প্রয়োজনীয় সময় টি1 প্লাস টি2, তার মানে হচ্ছে টি1 কত? ডি বাই ভি। ওকে, টি2 কত? টি2 হচ্ছে 2d ডিভাইডেড বাই v1 প্লাস v2। ডিডি তো কাটাকাটি চলে যাবে, লসাগু করে উপরে নিয়ে যাও, তাহলে 2 ইন্টু ভি ইন্টু v1 প্লাস v2, নিচে আসবে v1 প্লাস v2 প্লাস 2v, শেষ। এটাই হবে গড় দ্রুতি। বুঝেছো? ওকে, ডান, আর কিছু লাগবে না। গড় দ্রুতি, গড় বেগ থেকে এর চেয়ে কঠিন প্রশ্ন তোমাকে করবে না, ম্যাক্সিমাম কঠিন এই পর্যন্ত আসতে পারে, এর চেয়ে বেশি কঠিন আসলে আর আসবে না। দেখো বুঝছো কিনা? বুঝলে আমাদের ক্লাস কমপ্লিট, দা এন্ড, শিখে ফেলছি আমরা। ওকে, কে যেন বলছে হ হ, আগেরটা কঠিন লাগছিল না? আগেরটা আসলে বেশি কমপ্লেক্স বলে ফেলছিলাম, তোমাদের মাথায় একটু চক্কর লাগানোর চক্করে বেশি কঠিনভাবে বলা হয়ে গেছিল, বাট আই গেস দিস ইজ নাও অল রাইট। সো গড় দ্রুতি থেকে যদি প্রশ্ন করে, এরকম একটা প্রশ্ন তোমার সবচেয়ে যেটা আসার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে 7 নাম্বারটা। পরীক্ষায় আসার সবচেয়ে সম্ভাবনা বেশি হচ্ছে 7 নাম্বারটা। এইটা 7 নাম্বার কই গেল? এটা মনে হয় 7 না? এটাই ক্লিক লাগে না কেন? কি জ্বালা না বলো তো? স্মার্ট বোর্ডটা যদি ছলনা শুরু করে, এই যে এটা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এইচএসসি পরীক্ষায় যদি আসে এটা আসবে। আর যদি অ্যাডমিশনে প্রশ্ন করে গড় দ্রুতি থেকে, এটাও আসতে পারে। আর যদি একটু পেঁচাইতে চায়, এটা করতে পারে, যদি এটা করতে পারে, যদিও এটা খুব বেশি পেঁচানো না, সহজই আছে, এটা করতে পারে। অথবা হচ্ছে এই টাইপের কিছু একটা দিয়ে দিতে পারে, 10 বা 11-এর মতো কিছু একটা তোমাকে অ্যাডমিশনে দিয়ে দিতে পারে। জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আসলে এইসব ম্যাথ সলভ করা কোনো ব্যাপার না, জাস্ট প্রসেস আর কনসেপ্টটা তোমার জানা থাকা লাগবে। সো গতিবিদ্যায় আমরা শুধুমাত্র ম্যাথের উপরেই ফোকাস করবো, এখানে আসলে থিওরি খুব বেশি নাই, প্রচুর পরিমাণ ম্যাথ করা লাগবে। এরকম প্রত্যেকটা ক্লাসে আমাদের 10-11টা করে ম্যাথ করা লাগবে। থিওরি আসলে এখানে পড়ার মতো তোমার তেমন কিছু নাই, ম্যাথ করলেই এখানে কনসেপ্ট অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। সো টার্গেট গতিবিদ্যাতে কেবলমাত্র ম্যাথ সলভ করে যাওয়া, ম্যাথ সলভ করলে তুমি একদম প্রো হয়ে যাবা, গতিবিদ্যার কোনো কিছুতে তুমি হোপফুলি আটকাবা না। আর গতিবিদ্যা ক্লিয়ার থাকলে তখন নিউটন মেকানিক্স পড়াটাও তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, জাস্ট গতিবিদ্যার কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। কারণ গতিবিদ্যা তোমার চ্যাপ্টার 4-এও লাগবে, চ্যাপ্টার 5-এও লাগবে, চ্যাপ্টার 6-এও লাগবে, চ্যাপ্টার 10-এও লাগবে, অনেকগুলো চ্যাপ্টারে গতিবিদ্যা লাগবে। এবং এখানে কিন্তু ভেক্টর ব্যবহার হবে, প্রচুর পরিমাণে ভেক্টর ব্যবহার হবে এই পুরো চ্যাপ্টার জুড়ে। ওকে, স্পেশালি আমরা যখন প্রাসে যাবো, দেন হচ্ছে বৃত্তীয় গতি সার্কুলার মোশনে যাবো, তখন কিন্তু ভেক্টর ছাড়া নড়াচড়াই করা যাবে না, ভেক্টর তোমার লাগবেই লাগবে। আই গেস বুঝতে পারছি। ওকে, উইকলিতে কেমন? 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে আপনার লাইভ ক্লাস করতেছি, থ্যাঙ্কস ম্যান। ওকে, উইকলিতে কত নাম্বার পাইলে সেট? দাদা কি আজকে খেলা দেখেন নাই? না না, আমার মধ্যে একটা ন্যূনতম লজ্জাবোধ আছে, খেলা দেখার চেয়ে ক্লাস নিয়ে ফেলছি, দ্যাট ওয়াজ বেটার ফর মি। ওকে, দাদা কি উইকলিতে কেমন নাম্বার পাইলে স্যাটিসফাইড থাকবো ভাই? মাত্র শুরু হয়েছে, সো প্রথমে তো আসলে খুব বেশি নাম্বার পাবা না। যেমন আমাদের সময় হচ্ছে 245 হইতো উইকলি, সো আমি প্রথম উইকলিতে বেশি পাইছিলাম না, প্রথম উইকলিতে মনে হয় 120-130-এর মতো পাইছিলাম। সো প্রথম উইকলিতে 100 তোমাদের মনে 230 হয় তাই না? আমাদের 245 হইতো, সো 120-130-এর মতো পাইছিলাম। তো তোমরা যদি 100-110 পাও, আই গেস মোটামুটি স্যাটিসফাইড থাকার মতো। ওকে, আর যদি 120-30 পাওয়া যাও, তার মানে তুমি মোটামুটি ঠিকঠাক দিকে আসো, বাট এটাকে বাড়াইতে হবে, নাম্বার বাড়াইতে হবে। ওকে, 150-এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 150-160 যখন পাবা, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর উদ্ভাসের প্রশ্ন আসলে কঠিন হয়, ঠিক আছে? একটা মিথ আছে না যে বুয়েটের প্রশ্নের তুলনায় উদ্ভাসের প্রশ্ন কঠিন, শোনো না, এটা আমাদের সময় এটা খুব প্রচলিত ছিল। যাই হোক, সো উদ্ভাসের কিছু কিছু প্রশ্ন আসলে অনেক কঠিনই করে, সেগুলো না পারলেও কোনো সমস্যা নাই। মোটামুটি স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো হয়, সেগুলো যদি তুমি অ্যান্সার করে আসতে পারো, সময়ের মধ্যে সলভ করে আসতে পারো, দ্যাট ইজ এনাফ। ওকে, এবং টার্গেট থাকবে আস্তে আস্তে নাম্বারটাকে 160-170-এর দিকে নিয়ে যাওয়ার। তাইলে মোটামুটি ধরো 5 নাম্বার 6 নাম্বার উইকলিতে গিয়ে 150+ তোলার চেষ্টা করা তোমার অবশ্যই উচিত। কারণ প্রথম দিকে তোমার মানা নিতে একটু সময় লাগবে, বাট 5 বা 6 নাম্বার উইকলিতে গিয়ে তোমার নাম্বার 150-এর আশেপাশে থাকা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে? ওকে,
আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই। অনেকক্ষণ ক্লাস করে ফেলছি আমরা, অনেক কিছু শিখেও ফেলছি। দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের গতিবিদ্যার নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবার। ও মাই গড, হাত পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে গাইস। ইউটিউবে হচ্ছে মাঝখানের পার্ট 2 কাট করে আমি আপলোড করে দিবনি, সো যারা পরবর্তী ইউটিউব থেকে ক্লাস করবা করে ফেলো। ওকে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গতিবিদ্যার বাকি ক্লাসগুলো হচ্ছে আমরা প্রাইভেট ব্যাচে করব, সো তুমি চাইলে অবশ্যই আমাদের ব্যাচ ডায়নামো এইচএসসি 27 এর ফার্স্ট পেপার একাডেমিকটা অ্যাডমিশন ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এভাবে সব কিছু শিখাই দিব একদম, এর বাইরে আর কিছু লাগবে না ফিজিক্সে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই, টাটা, আদিওস, বাই।